কি 1 যেটা, ঠিক আছে, 1.1 কি বলেছে, নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি বা কোনগুলি দ্বিঘাত বা বহুপদী সংখ্যামালা বুঝে লিখি। করাইনি এগুলো আগের দিন করিয়েছি। তো বহুপদী সংখ্যামালা বলতে কি বলছে, যে আমরা যে সমীকরণ লিখতাম, একদিকে একটা জিনিস লিখতাম আরেকদিকে 0 লিখতাম, তো এখানে সমীকরণটা লিখবো না, খালি ওই বাদিকে যেটা ছিল সেটা লিখছি। মানে অনেকগুলো পদ থাকবে, দেখ এখানে একটা পদ, দুটা পদ, তিনটা পদ, ঠিক আছে, আর কি থাকবে, আর একটা ভেরিয়েবল থাকবে, তাই না? এবার বল নিচের কোনটা হচ্ছে বহুপদী কিন্তু আবার দ্বিঘাত। দ্বিঘাত মানে কি, ম্যাক্সিমাম পাওয়ার 2, তাই না? তো বল প্রথমটা কি হবে। 1 নাম্বার কি বলেছে, x² - 7x + 2, এটা একটা বহুপদী সংখ্যামালা। এখানে চলরাশি কটা, একটাই চলরাশি, ঠিক আছে। এবার এর ঘাত বলতে কত, এর যে চলরাশি আছে তার ম্যাক্সিমাম পাওয়ারটা, তার ম্যাক্সিমাম ঘাতটা। এখানে চলরাশি কি আছে, x, x এর মাথায় 2 আছে, এখানেও x আছে, x এর মাথায় 1 আছে, এখানে কিছু নাই, মানে x এর মাথায় 0 আছে। তো ম্যাক্সিমাম কত আছে x এর মাথায়, 2 আছে, তাই না? তাহলে কে x এর এর ঘাত কি হয়ে যাবে, 2 হয়ে যাবে। তাহলে এই এই যে গোটাটাকে আমরা কি বলবো, বহুপদী সংখ্যামালা, ঠিক আছে, এর ঘাতও কি হয়ে যাবে, 2, দ্বিঘাত বহুপদী সংখ্যামালা, ঠিক আছে। 1 নাম্বারটা হবে তাহলে দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। 2 নাম্বারটা কি বল, 2 নাম্বারটা হবে না, হবে না, হবে না, কেন হবে না, x + 2 আছে, এটাকে গুণ করলেও কি হবে, গুণ করলে x² হয়ে যাবে, আর এটা 2x হয়ে যাবে, তাই না? সামনে একটা মাইনাস ছিল জন্য এটা মাইনাস হয়ে যাবে, তাই তো। এটা তাহলে ম্যাক্সিমাম পাওয়ার কত আছে, 5। তাহলে এটাকে দ্বিঘাত বহুপদী সংখ্যামালা আমরা বলবো না, পঞ্চঘাত বহুপদী সংখ্যামালা বলতে পারি, তাই না? তাহলে এটা হচ্ছে না। তারপরে 3 নাম্বারটা কি বলেছে, 2x * x + 5 + 1, এটা কি হবে, পরের লাইনে আমি কি লিখবো, 2x² + 10, 5 আর 2 আছে তো 10x, তাই না, +1। এবার এখানে ম্যাক্সিমাম পাওয়ার কি আছে, চলরাশির 2 আছে। তাহলে এটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা হবে না, হবে না, হবে। এরপরে কি বলেছে, 3 নাম্বারটা, 4 নাম্বার, এটা ও 4 নাম্বার না, হ্যাঁ, 2x - 1, এটা হবে না, হবে না। এর ম্যাক্সিমাম পাওয়ার কত, x এর মাথায় 1, পাওয়ার মানে কি, যেটা সামনে থেকে সেটাকে পাওয়ার বলে। তাহলে x এর ম্যাক্সিমাম পাওয়ার কত আছে, 1 আছে, আর কিছু নেই, মানে এখানে x⁴ বা 1 গুণ আছে বলতেই পারি। তাহলে x এর, এটা লেখা না লেখা কি ব্যাপার, যাই হোক, x এর মাথায় ম্যাক্সিমাম পাওয়ার কত আছে এখানে, 1। তাহলে এটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়, তাই না? আর আছে এখানে কিছু না, ব্যাস। এবার কি বলেছে এর পরেরটা, সমীকরণগুলোর মধ্যে কোনটি ax² + bx + c = 0, যেখানে a b c বাস্তব সংখ্যা, a ≠ 0 আকারে লেখা যায়, ঠিক আছে, বোঝা গেল? মানে এটা স্ট্যান্ডার্ড ফর্ম তো তোদের, তাই না? হ্যাঁ, দ্বিঘাত সমীকরণের স্ট্যান্ডার্ড ফর্ম কি, যে x² এর সঙ্গে একটা সংখ্যা গুণ থাকবে, যেটাকে আমরা a বলি, যে কোনো সংখ্যা। তারপরে কি, x এর সাথে একটা b গুণ থাকবে, যে কোনো সংখ্যা, প্লাস x⁴ এর সাথে একটা সংখ্যা থাকবে, যেটাকে আমরা c বলবো, = 0। এটাই হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ফর্ম, তাই না? এবার দেখ এখানে আমি যদি বলি a এর ভ্যালুটা 0 হয়ে যায়, ঠিক আছে, if a = 0, তাহলে কি হয়ে যাবে, এই গোটা জিনিসটা 0 ইনটু সামথিং কি 0, তাই না? তাহলে এই জিনিসটাও আমার 0 হয়ে যাবে। তাহলে সমীকরণটা কি পড়ে থাকবে, bx + c = 0। তাহলে কি এটা তোর ইয়ে থাকলো, ওই দ্বিঘাত সমীকরণ থাকলো না, তাহলে এটা আর দ্বিঘাত সমীকরণ
9, তাই না? সেই জন্যই তোদেরকে বলা হয় যে যখনই এই জিনিসটা বলা হয়, ঠিক আছে, যে স্ট্যান্ডার্ড ফর্ম ax² + bx + c = 0, abc বাস্তব সংখ্যা, তার সঙ্গে আরেকটা কথাও বলা হয় যে a ≠ 0, কারণ এই যদি 0 হয়ে যায় তাহলে x এর স্কোয়ারের টার্মটাই থাকবে না, তাহলে সেটা আমাদের দ্বিঘাত সমীকরণই হবে না, তাই না? আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে কি, যে এদের মধ্যে কাকে কাকে ওই আকারে প্রকাশ করা যায়, কাকে কাকে এই আকারে প্রকাশ করা যায় না, ঠিক আছে, মানে এই আকারে। 1 নাম্বার কি বলেছে, কি বলেছে 1 নাম্বার? x minus 1 x minus 1 plus 1 by x equal to 6 6। বল এবার আমি কি করব, x not equals to 0, ঠিক আছে, কারণ x যদি 0 হয়ে যেত 1/0 চলে আসতো, যেটা ইনফিনিটি হয়ে যেত, তো ইনফিনিটি আমরা কোথাও অ্যালাউ করি না, তাই না? সেই জন্য যখনই দেখবি যে মানে কোনো কিছু লিখে দিয়েছে তোর পাশে যে এত নট ইকুয়ালস টু 0, অত নট ইকুয়ালস টু 0, সেখানেই দেখবি সেই জিনিসটা নিচে আছে, কারণ নিচে থাকলে ওটা 0 হলে ইনফিনিটি হয়ে যায়, অসংজ্ঞাত হয়ে যায়, ওটাকে আমরা নেই না। তো এবার দেখ এরপরে আমরা কি করব, আমাদের কি করতে হবে, ax² + bx + c = 0 এই ফর্মের সাথে ম্যাচ করছে কিনা আমরা সেটা দেখব, তাই তো? তো এটাকে আমাদের এরকম বানাতে হবে। তো প্রথমেই আমি কি করব, এটার কি নিচে কিছু আছে না, তাহলে এটার নিচে কিছু রাখা যাবে না, তাই না? তাহলে এটার নিচে তোর কি আছে, একটা x আছে, নিচে কি আছে, x আছে, তাহলে আমাদের কি করতে হবে, নিচের এক্সটা সরাতে হবে। তাহলে নিচের এক্স সরাতে গেলে কি করতে হবে, নিচে এক্সটা ভাগ আছে, এক্স দিয়ে দুদিকে গুণ করে দেব, তাই না? তাহলে কি করলাম, x ইন্টু x minus 1 plus 1/x = 6 into x। তোর একটা গালে আমি থাপ্পড় মারলাম, আরেকটা গাল তাহলে তো কম ব্যথা পাবে, তাই না? দুটা গাল কি সমান থাকবে? থাকবে না। তো এটা তো বারবার বুঝাইছি আমি একই উদাহরণ দিয়ে, দুটা গালেই একই থাপ্পড় মারতে হবে, তাহলে দুটা গাল সমান থাকবে, তাই তো? তাহলে এদিকে আমি x দিয়ে গুণ করলাম, এদিকে কি করতে হবে, x দিয়ে গুণ করতে হবে, তাই না? তাহলে কি হচ্ছে, গুণ করে বল, x আর x গুণ করে x square তারপরে x এটা কি আছে, মাইনাস x প্লাস কত, এই দুটা গুণ করে x/x মানে 1, বোঝা গেল তো? 1/x আর x গুণ করলে 1 হয়, জানিস তো সবাই? মানে এই যে এটা x ছিল, এটা 1/x ছিল, কত হয়ে গেল, কাটাকুটি করে 1, তাই তো? তাই তুই কথা বলিস না কেন? আর এদিকে হচ্ছে এটা 6x, তাহলে কত হচ্ছে ফাইনালি, x² মাইনাস কত, 6x এটা এটা মাইনাস x ছিল, মাইনাস একটা x ছিল, এটা এদিকে আসলো মাইনাস 6x হয়ে গেল, তাহলে -6 আর -1 মাইনাস 7x প্লাস 1 = 0। তো এটা এর মতো হয়ে গেল দেখতে। তাহলে প্রথমটা কি হবে, প্রকাশ করা যায়, ঠিক আছে? তাহলে এগুলা কি লিখে দেব আমরা, কি লিখবি, বাড়িতে আমার সাথে করতে চাইলে করতেও পারিস, সমস্যা নাই, ঠিক আছে? কিন্তু যাতে বুঝতে পারিস সেটা মাথায় রাখিস, আগে বুঝে নিই ভাই থেকে। না বুঝবিও করবিও, এখনই করবি, বাড়িতে গিয়ে আর করা হবে না। x প্লাস 3/x = x², ঠিক আছে? তো এটা হবে না, হবে না বল, কেউ বলতে পারবি এমনি দেখেই হঠাৎ করে যে হবে না, হবে না? পারবি না, তাই তো? দেখ কি করলাম আমি, নিচে x আছে কিন্তু আমার এখানে x আছে কি, সবাইকে আমি কি বললাম, আমার সাথে সাথে লিখবি দেখে দেখে। প্রথমটা তো দেখে মানে দেখে দেখে গোটাটা বুঝলি, এবার বুঝবিও প্লাস লিখবিও, তাই না? তাহলে আমাদের এই ফর্মে আনতে হবে, ঠিক আছে? এই ফর্মে নিচে কোথাও কিছু আছে না,
নিচে কোথাও কিছু নেই, কিন্তু এখানে নিচে একটা এক্স আছে। তো নিচে এক্স ভাগ আছে, এই নিচের ভাগ এক্সটাকে আমি সরাবো, তাহলে কি করতে হবে? এক্স দিয়ে গুণ করতে হবে। তবে এটা কি প্রথম অধ্যায়টা? হ্যাঁ, কোষে দেখি 1.1। তো তাহলে আমার দুদিকে এক্স দিয়ে গুণ করতে হবে। এক্স দিয়ে গুণ করলে আমার কি হবে? এদিকে বল, এক্স স্কোয়ার প্লাস 3x by x কি হবে? 3x বাই এক্স, তাই তো? তার মানে 3 পড়ে থাকবে শুধু। আর এদিকে কি হবে? x এক্স কিউব। তাহলে এই দুটাকে আমি এদিকে নিয়ে যাচ্ছি, ঠিক আছে? আর গোটাটাকে আমি বাদিকে লিখছি। কি হচ্ছে? এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 3 ইজ ইকুয়ালস টু 0। বোঝা গেছে সবার? এখানে কিউবটা কেন আসলে বুঝলাম না। এখানে কি লেখা আছে? x 3 এই তো এইটার সাথে এটা গুণ করলো দুদিকে আমি কি গুণ করলাম? x। কারণ এক্স দিয়ে ভাগ ছিল, এখানে আমার কোনো ভাগ নাই, তাই তো? তাহলে দুদিকে আমার কি করতে হবে? এক্স দিয়ে গুণ করতে হবে এই ভাগ এক্সটাকে সরানোর জন্য। এক্স ইন্টু এক্স, এক্স স্কোয়ার, এটার সঙ্গে এক্স গুণ করলে 3 পড়ে থাকবে, এটার সঙ্গে এক্স গুণ করলে এক্স কিউব হবে। এদেরকে এদিকে নিয়ে গেলে দুটাই মাইনাস হয়ে যাবে, তো এদিকে না লিখে আমি এদিকে লিখলাম জাস্ট। বোঝা গেল? তাহলে এখানে এটা কি এটার মতো হলো? না কেন? কারণ এখানে ম্যাক্সিমাম পাওয়ার তো 2 থেকে বেড়ে গেছে, 3 হয়ে গেছে, তাহলে এটা হলো না, তাই না? এবার হচ্ছে 3 নাম্বার, x স্কয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 6 রুট এক্স প্লাস 2 ইজ ইকুয়ালস টু 0। বোঝা গেল? তো এবার বল এটা কি হবে? এটা হবে না? হবে না। এক্স স্কোয়ার আছে, ঠিক আছে, 6 আছে, আর এক্স এর মাথায় রুট মানে কি? এক্স টু দি পাওয়ার হাফ প্লাস 2 ইজ ইকুয়ালস টু 0, তাই না? এইবার এই ফর্মটা যে তোর ছিল এ এক্স স্কোয়ার প্লাস কোথায় গেল বি এক্স প্লাস সি ইজ ইকুয়ালস টু 0। তো এবার দেখ, এখানে সব ঠিকঠাকই আছে, কিন্তু একটা জায়গায় সমস্যা, হাফ এই এক্স এর মাথায় হাফ। এখানে কি এক্স এর মাথায় কোনো হাফ আছে? না আচ্ছা, দাদু এই জায়গাটা ধরো রুটটা উঠে রুট মানে মাথায় পাওয়ার হাফ, স্কোয়ার মানে মাথায় পাওয়ার কত? 2। সেরকম রুট মানে মাথায় হাফ, মানে দুটার থেকে একটা বের করবে। 25 টু দি পাওয়ার হাফ মানে কি? 25 মানে এবার কি লিখবো আমি? 5 ইন্টু 5, মাথায় কত? হাফ। এটা কি করবে? হাফ মানে দুটার থেকে একটা বের করবে, দুটা গুণ থাকলে একটা বের করবে। এটা মানেই টু দি পাওয়ার হাফ, এটা মানেই তোর এটা মানেই তোর এটা। বোঝা গেল? এগুলো তো করিয়েছি সব। এখানে যদি তোর 125 থাকতো, মাথায় যদি তোর 1/3 থাকতো, তাহলে কি হতো? 125কে আমি কি লিখতাম? 5 ইন্টু 5 ইন্টু 5, জানিস তো 3টা 5 গুণ করে 125, আর মাথায় 1/3, মানে 1/3 মানে কি? 3টা গুণ থেকে একটাকে বের করবে। কি হয়ে যেত তাহলে? অ্যান্সার 5 হয়ে যেত। এটাকেই আমরা এইভাবে লিখতে পারি, তাই তো? আচ্ছা, যাই হোক, তাহলে এটা কি হচ্ছে না? হচ্ছে না? 3 নাম্বারটা না হচ্ছে না। হচ্ছে না হচ্ছে না, তাই না? এবার কি 4 নাম্বারটা? আচ্ছা, এটা একটু তোর বইটা আছে না ওখানে? উত্তরটা দেখ তো, আমি একটু কেমন যেন কনফিউশন লাগছে। উত্তরটা দেখ তাড়াতাড়ি। সর্বতারি অঙ্ক শেষ। ঠিক আছে, তাহলে কেন হচ্ছে না এটা বোঝা গেল। কারণ এখানে হাফ আছে, এখানে হাফ নেই, ঠিক আছে? এই হাফটাকেও যদি আমি কোনোভাবে এটার ধর স্কোয়ার করলাম, স্কোয়ার করে, আচ্ছা দেখ আরেকটা জিনিস দেখ, হ্যাঁ, এখান থেকে যেই জন্য আমার কনফিউশনটা হচ্ছিল সেটা হচ্ছে, দেখ এখানে আমি শুধু এই জিনিসটাকে একদিকে রাখলাম, বাকি সবাইকে আরেক দিকে নিয়ে গেলাম, হ্যাঁ? এই লাইনটা আপাতত ভুলে যায়, যদিও এটা করলেও হবে। তো এখানে আমি কি করলাম? 6 রুট এক্সটাকে অন্যদিকে নিয়ে গেলাম, এদিকে কি পড়ে থাকলো? এক্স প্লাস 2, তাই না? আর এদিকে কি হয়ে গেল? 6 রুট এক্স। 6টাকে আমি এদিকে ভাগ করে দিলাম,
তাই না? এবার এখানে রুট এক্স নেই, এদিকে আমার রুট এক্স আছে, তাহলে এটা মেলানোর জন্য আমি কি করব, এই রুট এক্সটাকে আমার দুদিকে বর্গ করে দেব, তাহলে আমার এক্স চলে আসবে, তাই না? তো এবার এদিকে বর্গ করে ঠিক আছে, এটা এক্স চলে আসলো, কিন্তু এদিকে যখন বর্গ করব এক্স এর স্কোয়ার অলরেডি আছে, তার আবার স্কোয়ার করব, মানে পাওয়ার বেড়ে যাবে, সেটার দ্বিঘাত থাকবে না, বোঝা যাচ্ছে? সেই জন্যই এটা কি হবে না। তো এত কিছু বলার দরকারও নেই, ঠিক আছে? এখান থেকে ডিরেক্ট বলে দিবি যে এখানে এক্স টু দি পাওয়ার হাফ আছে, কিন্তু এখানে কোনো এক্স টু দি পাওয়ার হাফ নেই, এই জন্য হবে না। না, লিখতে হবে না, মানে যদি তোকে বলে কেউ বলতে, এরকম করে বলতে হবে। এবার কি 4 নাম্বারটা, 4 নাম্বার কি বলেছে, এক্স মাইনাস 2 হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। বল এটা হবে না কেন? হবে না তো জানিস, উত্তর এখনই দেখে নিলি, তো কেন হবে না বল? কারণ প্রথমে কি করব আমরা, এটাকে সূত্রে ফেলবো, কি হবে সূত্র, এক্স স্কোয়ার মাইনাস আছে জন্য মাইনাস 2ab মানে 2x ইন্টু আবার 2b মানে তো 2, তাই না, প্লাস b স্কোয়ার মানে 2 এর স্কোয়ার, এদিকে কি আছে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4, একই জিনিস লেখা আছে দেখ দুদিকে, এর সূত্রই এটা, এক্স স্কোয়ারের সাথে এদিকে এক্স স্কোয়ার কাটবে, 2 স্কোয়ার মানে 4, এটার সাথে এটা কাটবে, মাইনাস 4x আর এটা গুণ করলে মাইনাস 4x কেটে যাবে, মানে এদিকে অ্যাকচুয়ালি 0 ইজ ইকুয়ালস টু 0, এটা কোনো সমীকরণ মানে x এর কোনো টার্মই থাকলো না, তাই না? বোঝা গেল? এবার হচ্ছে পরেরটা, দেখ 3 নাম্বার কি বলেছে, একটা সমীকরণ দেওয়া আছে, তাই না, x টু দি পাওয়ার 6 মাইনাস কত x এর কিউব মাইনাস 2 ইজ ইকুয়ালস টু 0। এবার কি বলেছে, সমীকরণটির চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ তা নির্ণয় করি। ভাষাটা বুঝতে পারছিস, সেটা বাংলাটাই মেইন এখানে। সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ, মানে বুঝতে পারছিস কথাটা, মানে একটা অলরেডি পাওয়ার, আমার চলরাশির একটা অলরেডি পাওয়ার নিতে হবে, ওটা আরেকটা যদি চলরাশি হয় তার স্কোয়ার হচ্ছে দ্বিঘাত সমীকরণ হবে, তাই না? আমি কি বললাম, চলরাশির একটা পাওয়ার, আমি এমন একটা পাওয়ার নেব যার পাওয়ার 2 করলে, ঠিক আছে, সেটা দ্বিঘাত সমীকরণ হয়ে যাবে, তাই না? মানে কোনো কিছুর পাওয়ার যদি 2 থাকে তাহলেই তো সেটা দ্বিঘাত সমীকরণ হবে। তো এখানে কার পাওয়ার 2 আছে দেখ, এটা যদি আমি x কিউব লিখি তার স্কোয়ার দিই, এটা যদি x কিউব দিই তাহলে কি হয়ে যাচ্ছে, এটা একটা দ্বিঘাত সমীকরণ, তাই না? x কিউব মানে x কিউবকে তোর আমি কি লিখলাম, ধরি x কিউব ইজ ইকুয়ালস টু y, x কিউবকে আমি y লিখলাম, তাহলে দেখ এবার কি হবে, এটা y স্কোয়ার মাইনাস y মাইনাস 2 ইজ ইকুয়ালস টু 0। এবার দ্বিঘাত সমীকরণ হয়ে গেল তো এটা, তাহলে y এর সাপেক্ষে এটা দ্বিঘাত সমীকরণ হচ্ছে, মানে y মানে কি x টু দি পাওয়ার 3 মানে x এর কিউব, তাহলে আমাদের যে xটা ছিল, আমাদের যে চলরাশিটা ছিল, ঠিক আছে, তার যদি আমি পাওয়ার 3 করি তখন যে আমি ভেরিয়েবলটা পাবো y, সেটার সাপেক্ষে এটা দ্বিঘাত সমীকরণ, মানে আমাদের যে জিনিসটা আছে তার কিউব করতে হবে, তাই না? তাহলে উত্তর কি হবে এখানে, আমাদের চলের কোন ঘাতের সাপেক্ষে এটা দ্বিঘাত সমীকরণ, 3 ঘাতের সাপেক্ষে, তাই না? মানে x টু দি পাওয়ার 3 আছে, সেটাকেই লিখছি 3 ঘাতের সাপেক্ষে, অ্যাকচুয়ালি ঘাত 3 এর সাপেক্ষে, তাই তো? বোঝা গেছে সবার? তো করতে বলছি আমি না করতে বলিনি? তুই বসেই আছিস আসার পর থেকে। করতেছি তো। তোর কোনো ইচ্ছা নাই পড়াশোনা করার? তারপরে কেন না দেখে করতে পারবি না কেন? x টু দি পাওয়ার 6
আমি যখন লিখবো তখন লিখবি আমার সাথে সাথে মাইনাস এক্স এর কিউব মাইনাস 2 ইজ ইকুয়ালস টু 0 ছিল। হ্যাঁ, এবার কি ছিল? এটা ভাঙ স্যার বলছি ভাঙ যে দি। ওই যে ধরি y নেক্সট টু দ্য পাওয়ার 3 ইজ ইকুয়াল টু y ওটা লিখতে হবে। লিখবি, এটা আমি বোঝানোর জন্য লিখলাম, না লিখলেও সমস্যা নেই। গোটাটাই দেখে দেখে টুকবি, প্রথম লাইনটা টুকলে ঠিক আছে। তাহলে কি হবে উত্তরটা, যে এক্স এর পাওয়ার 3 এর সাপেক্ষে মানে ঘাত 3 এর সাপেক্ষে এই সমীকরণ একটি দ্বিঘাত সমীকরণ, তাই তো? এক্স এর ঘাত 3 এর সাপেক্ষে এটি একটি দ্বিঘাত সমীকরণ। x এর ঘাত 3 এর সাপেক্ষে এটি একটি দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ। তাহলে এই অঙ্কটা একটু ভালো লাগলো আমার। কোথায় গেল 3 নম্বর অঙ্কটা? ভালো লাগলো। তাহলে এবার 4 নম্বর অঙ্কটা করছি, ঠিক আছে? 4 নম্বরে কি বলেছে দেখ, 4 এর 1 কি বলা আছে যে a মাইনাস 2, লিখছিস তো সবাই আমার সঙ্গে? এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5 ইজ ইকুয়ালস টু 0, এই সমীকরণের কোন মানের জন্য এটি একটি দ্বিঘাত সমীকরণ হবে না? কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না? তো দ্বিঘাত সমীকরণ কখন হবে না? যখন এক্স এর স্কোয়ারের টার্মটা থাকবে না, ঠিক আছে? তাই তো? দ্বিঘাত সমীকরণ কখন হবে না? যখন এক্স এর স্কোয়ারের এই টার্মটা কি হয়ে যাবে? থাকবে না, 0 হয়ে যাবে, তাই তো? এবার এটা 0 কখন হতে পারে? এক্স তো কখনো 0 না। এক্স যদি 0 হয়ে যায় সমীকরণটার তো মানেই থাকবে না। এক্স 0 হলে এটাও 0 এটাও 0, 5 ইকুয়ালস টু 0, এটা কি সম্ভব? না। তাহলে এক্স তো সবসময় নন জিরো, ঠিক আছে? দুইটাই এবার হচ্ছে না, সবসময় নন জিরো বলা যাবে না এটা, আচ্ছা বাদ দে। মানে এক্স 0 হলে সমীকরণটার কোনো মানেই থাকবে না, এটুকু বোঝা গেছে তো, তাই না? কিন্তু এবার কি বলছে, তাহলে আমার এই জিনিসটাকে 0 করতে গেলে কাকে 0 হতে হবে? এক্স স্কোয়ার এক্স স্কোয়ারের সহগ যে আছে তাকে 0 হতে হবে, তাই না? দুটা সংখ্যা ধর তোর, একটা পি একটা কিউ, এদের গুণফল 0, কিভাবে 0 হতে পারে? হয় পি ইজ ইকুয়ালস টু 0, কিউ নট ইকুয়ালস টু 0, তাহলেও 0 হয়ে যাবে, কারণ 0 ইন্টু সামথিং 0। এবার কি বলছে, হয় কিউ ইজ ইকুয়ালস টু 0, পি নট ইকুয়ালস টু 0, সেটাও হয়ে যাবে 0। তাই না? আরেকটা কি হতে পারে, দুজনেই 0, 0 ইন্টু 0 0। তো এখানে আমাদের এক্সটাকে 0 আমরা নিচ্ছি না, ঠিক আছে? কারণ সমীকরণটাই থাকবে না, তাহলে প্রশ্নটার কোনো মানেই হবে না। এক্স এর ভ্যালু বা এক্স স্কোয়ারের ভ্যালু আমরা 0 নিচ্ছি না, তাহলে কাকে 0 নিতে হবে? এই জিনিসটাকে 0 করতে গেলে এর যে সহগ আছে, তাই না? আরে বললাম না পি কিউ, এটাকে পি ভাব, এটাকে কিউ ভাব। এবার তো বলতে পারবি এটা কখন 0 হবে? আমি কি বললাম, কিউটা কখনো 0 না, তাহলে এটা 0 হতে গেলে পিটাকে অবশ্যই 0 হতে হবে, মানে a মাইনাস 2টাকে অবশ্যই 0 হতে হবে। তাহলে এর ভ্যালু কত হবে? 0 এখান থেকে এর ভ্যালু 0 হচ্ছে, a মাইনাস 2 ইজ ইকুয়ালস টু 0, তাহলে a ইকুয়ালস টু কত? 2 ঠিক আছে, হয়ে গেছে সবার? এরপরে কি বলেছে 4-এর 2 নাম্বারটা, তাই না? কি বলেছে, x বাই 4 মাইনাস এক্স ইজ ইকুয়ালস টু 1/3x, বোঝা গেছে? এখানে কি বলেছে, x নট ইজ ইকুয়ালস টু 0 আর x নট ইজ ইকুয়ালস টু 4, কারণ x এর মান 0 হলে 1/0 ফর্ম চলে আসছে, নিচে 0 চলে আসলে সেটাকে আমরা নেব না। x ইকুয়ালস টু যদি 4 নেই তাহলে কি হয়ে যাচ্ছে, 4 মাইনাস 4, নিচে 0 চলে আসছে, নিচে 0 আসলে আমরা নেব না, তাই না? ওই জন্যই বলেছে x নট ইকুয়ালস টু 0, x নট ইকুয়ালস টু 4, তাই তো? এবার তাহলে কি হবে, কি করতে বলেছে এবার, যে একে এই দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করলে x এর সহগ কত হবে? এটা পারবি তো তোরা করতে? হ্যাঁ, কিভাবে করবি কর দেখি, তাড়াতাড়ি কর।
কিভাবে করবি বল আমাকে, একে দ্বিঘাত সমীকরণের আকারে কিভাবে লিখবো? মানে নিচে এখানে দ্বিঘাত সমীকরণ মানে কি, এই দ্বিঘাত সমীকরণের স্ট্যান্ডার্ড ফর্মটা কি, a x স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়ালস টু 0। এটা নিচে কিছু নেই আর সব কিছু একদিকে আছে আর একদিকে 0 আছে। এটাকে আমি ওরকম করব, প্রথমে নিচে কিছু নেই, তাহলে আমি কি নিচে কিছু রাখবো না, আমি কি করব ক্রস মাল্টিপ্লিকেশন করব, এটার সঙ্গে এটা আর এটার সঙ্গে এটা, তাই না? তাহলে কত হবে, এদিকে কত হবে 3x ইন্টু x মানে ইজ ইকুয়ালস টু 1 এর সঙ্গে এটা মানে এটাই 4 মাইনাস x। এবার সবাইকে আমি একদিকে নিয়ে যাব, তাই না? 3x স্কয়ার, এটা এদিকে গেলে কি হয়ে যাবে প্লাস x আর এটা মাইনাস 4 ইজ ইকুয়ালস টু 0। তাহলে কি x এর সহগ কত হচ্ছে এখানে, 1 কিছু না মানে 1, তাই না? x এর সহগ কত, 1। ব্যাস, এবার কি বলেছে 3 নাম্বার, তাই তো? কোথায় গেল 2 3, x স্কোয়ার প্লাস 7x। রাজা তুই আমার ডান হাতের কাছে বসছিস কিন্তু, তাড়াতাড়ি লেখ। লিখে নিচ্ছি তো। তো যখন আমি বুঝাচ্ছি তুই কেন লিখবি, তখন যখন বুঝাচ্ছি তখন বুঝবি, যখন আমি লিখছি তখন লিখবি। অত অলসতা কেন সব কিছু নিয়ে? ফোর প্লাস এক্স মানে x প্লাস 4 x প্লাস 3 প্লাস 2, একেও কি করতে হবে দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করতে হবে। কি করব বল, কি করব? এদিকটা তো ঠিকঠাকই আছে কিন্তু এদিকে এরকম গুণের টার্মে আছে, তাই না? তো এটাকে কি করব, গুণের টার্মটাকে গুণ করব, গুণ করে একদিকে নিয়ে আসবো, ব্যাস হয়ে গেল। কি করব তাহলে, এদিকে 3x স্কয়ার প্লাস 7x প্লাস 23 ইজ ইকুয়ালস টু, এদিকে কি হবে গুণ করে x স্কয়ার, 3 আর 4 7x, 3 4 12 প্লাস 2 মানে 14, তাই না? হ্যাঁ 12 3 4 12 প্লাস 2 14। এর কি হচ্ছে 3x স্কয়ারের থেকে একটা x স্কয়ার কমে যাচ্ছে মানে 2x স্কয়ার। আরে এই x স্কয়ারটা এদিকে আসলো, মাইনাস হয়ে গেল, তো দুটা তিনটার থেকে একটা মাইনাস হয়ে গেল, কয়টা পড়ে থাকলো দুটা, ওটাই লিখলাম। তারপরে কি আছে, এদিকে 7x আছে, এদিকে 7x আছে, গেল কেটে, তাই না? এদিকে কত আছে 23 আছে, এদিকে 14 আছে, তার মানে এটা কত হচ্ছে 9 হয়ে যাচ্ছে ইজ ইকুয়ালস টু 0, তাই তো? 9 বিয়োগ করে না, হ্যাঁ 9 বিয়োগ করে কেন, 14 বিয়োগ করবো 23 থেকে, হ্যাঁ তো ওটাই তো 23 থেকে 23 থেকে 14 বিয়োগ করবো 9 হয়ে যাবে, তাই না? তাহলে কত এখানে আমি যদি বলি এটাই মানে এটা এতটুকুই ছিল প্রশ্নে। এবার আমি যদি বলি এখান থেকে a b আর c এর ভ্যালু বের কর, কত হবে বল? কি হয় ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়ালস টু 0। x স্কয়ারের সহগ মানে a, x স্কয়ারের সহগ মানে এখানে কত আছে 2, তাই না? x এর সহগ মানে কি b, এখানে x এর সহগ কত আছে, x এর কোনো টার্ম আছে না, তার মানে সহগটা কত আছে 1 আছে, 1 থাকলে তো x পড়ে থাকতো, দেখা যেত যে x ইন্টু 1 আছে, এখানে কি দেখা যাচ্ছে x আছে? তাহলে কি এখন নিশ্চয়ই 0 ছিল, 0 ইন্টু x মিলে 0 হয়ে গেছে, তাই না? 0 ছিল b এর বদলে সেটার সঙ্গে x গুণ হয়ে 0 হয়ে গেছে, সেই জন্য ওই টার্মটাই আর দেখা যাচ্ছে না। তো b কত হয়ে গেল 0 হয়ে গেল, আর c কত মানে যেটা শুধু সংখ্যা সেটা হচ্ছে 9, তাই না? তো বুঝলাম, আমি কিন্তু বললাম যখন বুঝাবো তখন লিখতে না, তো তখন লিখতে ছিল না, তখন তো বুঝাচ্ছিল। তাহলে আমরা লিখলাম। বুঝতেও হবে লিখতেও হবে, ঠিক আছে? কিন্তু আমি যখন শুধু বুঝাচ্ছি তখন তুই পরের প্রশ্নটা টুকে নিবি, ওগুলো অলসতা করবি না ওটা যে পরে বসে থাকবো আমি আগে টুকে নেই, ওটা করবি না। করিনি তো, তখন বিনা ফালতু বললা না। লেখ এখন কি বলছে 4 নাম্বারটা, এই একটা সমীকরণ দেওয়া আছে, এই যে লিখলি এটা তুই?
এখনই তো বকলা আবার লিখতে চান্স তো দেবে। এই সমীকরণটিকেও ওই এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস কী হয় সি ইজ ইকুয়ালস টু 0 আকারে প্রকাশ করো এবং এদের সহগ লেখো। মানে আগের অঙ্কটা আমি যা এক্সট্রা যে জিনিসটা করে দিয়েছিলাম এখানেও সেই জিনিসটা করতে বলেছে তোকে প্রশ্নে। তাহলে কি করব বল? গুড হ্যাঁ বল, এ প্লাস বি প্লাস বি হোল কিউবের সূত্র বল কি হয়? a square এ কিউব এ স্কোয়ার কিউব প্লাস আছে 2ab প্লাস স্কয়ার আরে কিউবের তো 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কয়ার এ বি স্কোয়ার প্লাস বি এর কিউব, তাই তো? আর এদিকে কি হয়ে যাবে? কি এটা জানিস তো তোরা সূত্রটা, না জানিস না? হ্যাঁ হ্যাঁ আমি সূত্রটা লিখে দিচ্ছি, তোদের কোনো গ্যারান্টি নেই। এটা তো মুখস্থ হয়ে গেছে, এটা মুছে দিলাম, তাহলে আমি সূত্রটা লিখে দিচ্ছি, ঠিক আছে? তাহলে এখনই বললি কেন? জানি দেখ এ প্লাস বি পড়িস নাই আগে হোল কিউবের সূত্রটা কি? এ কিউব, আরে এদিকে দেখ না কি গল্প করছিস, এ কিউব a cube plus প্লাস 3 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব, ওটাই লিখলাম এখানে, আর কিছু করিনি, তাই তো? আর এদিকেরটা কি লিখবো? এখানে জায়গা নেই, আমি নিচে লিখছি, ঠিক আছে? এক্স এর সাথে এক্স স্কোয়ার গুণ হয়ে কি হলো বল? এক্স কিউব এক্স কিউব, তাই না? আর এক্স এর সাথে 1 -1 গুণ হয়ে মাইনাস এক্স, তাহলে এদিকের থেকে এক্স কিউব, তাই না? এদিকের থেকে এক্স কিউব কেটে গেল, মানে একটা ওদিকে গিয়ে মাইনাস হয়ে গেল, ধর কেটে যাওয়া মানে কি, এটা এদিকে গিয়ে মাইনাস হয়ে গেল, মাইনাস এক্স কিউব প্লাস এক্স কিউব কেটে গেল, তাই না? তো ওটাই আমরা ডিরেক্ট এরকম করে কেটে দিই দুদিক থেকে, যোগ বিয়োগের কাটা এটা, ঠিক আছে? এটা কিন্তু গুণ ভাগের কাটা না। হুম, তাহলে কে পড়ে থাকলো এদিকে? এবার এক্স পড়ে থাকলো, এক্সটা ওদিকে চলে যাবে, তাই না? তো এখানে কি হচ্ছে 3 দুগুণ 6 এক্স এর স্কোয়ার, এটা কি হচ্ছে 2 এর স্কোয়ার মানে 4, 4 ইন্টু 3 মানে 12 এক্স, আর এদিকে মাইনাস এক্সটা ওদিকে গিয়ে কি হয়ে গেল প্লাস এক্স, তাহলে কত এক্স হয়ে গেল 12 এক্স, আর এক্স মানে 13 এক্স হয়ে গেল, তাই না? প্লাস এই সংখ্যাটা কত 2 টু দি পাওয়ার 3 মানে 8 হয়ে গেল। তাহলে তাহলে এটা কত? এক্স এর সহগ মানে 6 এ, এক্স এর স্কোয়ারের সহগ মানে এ, এক্স এর সহগ মানে বি, আর এটা কি হয়ে গেল সি, মানে এটা কোনো কিছুর সহগ না, মানে এক্স টু দি পাওয়ার 0 সহগ, তাই না? তাহলে প্রশ্নে কি ছিল? এক্স এর স্কোয়ারের সহগ এ, সেটা হচ্ছে 6, এক্স এর সহগ বি, সেটা হচ্ছে 13, এক্স টু দি পাওয়ার 0 সহগ মানে সি মানে 8 মানে 8, তাই তো? হয়ে গেল? হয় নাই বুঝি। হয়ে গেছে। কত নাম্বার করলাম এটা? 4 নাম্বার। কি বলেছে? নিচের বিবৃতিগুলি থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি, তাই তো? এটা পাটিগণিতের মতো, মানে ভাষা দেবে, ভাষার থেকে তোকে পড়ে পড়ে কি করতে হবে, এই সমীকরণ তৈরি করতে হবে, তাই না? 42কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে তার এক অংশ অপর অংশের বর্গের সমান হয়। মানে 42কে আমি কি করব, দুটা ভাগে ভাগ করব। একটা ভাগ আমি কি ধরলাম, এক্স ধরলাম, একটা ভাগ এক্স ধরি না, ওয়াই কেন ধরবি? একটা যদি এক্স হয়, দুটার যোগ যদি 42 হয়, তাহলে আরেকটা কত হবে 42 মাইনাস এক্স, বোঝা গেল না? একটা ভাগ যদি এক্স হয়, আরেকটা ভাগ তুই বললি ওয়াই হয়, আমি ওয়াই লিখলাম, ঠিক আছে? তো এদের যোগফল কত? 42 বলেছে, তাহলে ওয়াই কত হয়ে যাচ্ছে? 42 মাইনাস এক্স এক্স, সেটাই বললাম যে একটা তাহলে যদি এক্স ধরি, আরেকটা কি হয়ে যাবে 42 মাইনাস এক্স, বোঝা গেছে সবার, তাই তো? এবার কি করতে হবে তাহলে? এমন ভাবে বিভক্ত, এবার প্রশ্নে কি কন্ডিশন দিয়েছে সেটা আমরা দেখব, তাই না?
তো প্রথমে ভাগ করলাম, এবার কি বলেছে এমনভাবে ভাগ করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয়, তাই না? মানে এটা একটা অংশ, এটা আরেকটা অংশ, এটা এটার বর্গের সমান বা এটা এটার বর্গের সমান। কি লিখলাম? একটা অংশ আরেকটা অংশে, এই যে এই অংশটা নেই তাহলে ক্যালকুলেশন কম হবে তোর। 42 মাইনাস এক্স, এটা একটা অংশ, এই অংশটা কি অপর অংশের বর্গের সমান। অপর অংশ মানে কি এক্স, এক্স এর স্কোয়ারের সমান। হয়ে গেল, এটাই সমীকরণ, আর কিছুই নেই। তাহলে কি হচ্ছে এক্স স্কোয়ার, এগুলোকে ওদিকে নিয়ে যাচ্ছি, তাই না? তাহলে মাইনাস এক্সটা কি হয়ে যাবে? প্লাস এক্স, তাই তো? আর 42টা কি হয়ে যাবে ওইদিকে গিয়ে? মাইনাস 42। ওই দিকেরটাকে আমি এদিকে লিখলাম জাস্ট। ইজ ইকুয়ালস টু কত? 0। এটাই সমীকরণ, তাই তো? এটার ভাষা লিখতে হবে তো? হ্যাঁ, ভাষা লিখবি। আমি তো সবসময় ভাষা লিখবো না, তাই না? ভাষা লেখার দায়িত্ব তো দেব ভালো করে। আমি জাস্ট বুঝিয়ে দিচ্ছি, বোঝাতে যা যা করতে হয় আমি তাই করছি। কি লিখবি? ধরি একটি অংশ এক্স, ঠিক আছে? এখন লিখতে হবে না, এখন আমি যেটুকু লিখছি সেটুকুই লিখ। তা সুতরাং অপর অংশ 42 মাইনাস এক্স। তারপর কি লিখবি? প্রশ্ন অনুসারে একটি অংশ অপর অংশের সমান, মানে একটি অংশের জায়গায় তুই লিখবি 42 মাইনাস এক্স, অপর অংশের জায়গায় লিখবি এক্স। তো একটি অংশ আরেকটির স্কোয়ারের বর্গের সমান, তো স্কোয়ার দিয়ে দিবি, তারপরে এই লাইনটা লিখে দিবি, ব্যাস হয়ে গেল, তাই তো? হ্যাঁ, এই উত্তরটা মিলা তো দেখি, অন্য কিছু করেছে নাকি আবার। এটাই হবে, যেভাবেই কর। এটাকে দেখ আরেকভাবেও করতে পারতি, ঠিক আছে? তুই উত্তরটা মিলা। 5-এর 1। হ্যাঁ, এটাই আছে, যেখানে x একটি সংখ্যা। এক্স স্কোয়ার মাইনাস প্লাস এক্স মাইনাস 42 ইকুয়ালস টু 0, এটাই আছে তো? হ্যাঁ। দেখ এটাকে আরেকভাবেও করতে পারতি আমি। এখানে কি বলেছে? একটি অংশ অপর অংশের সমান। আমি কি ধরে? অপর অংশের বর্গের সমান। আমি এটাকে ধরেছি এই অংশটা এর বর্গের সমান। আমি তো এটাও ধরতে পারতাম যে এই অংশটা এর বর্গের সমান, এক্স ইজ ইকুয়ালস টু 42 মাইনাস এক্স তার হোল স্কোয়ার, এটাও ধরতে পারতাম, তাই না? তো এটা করে কত আসতো তোর? বল কত আসতো? এক্স ইজ ইকুয়ালস টু 42 স্কোয়ার মাইনাস 2x ইন্টু 42 প্লাস এক্স স্কোয়ার, তাই তো? হ্যাঁ, 4 হয়ে গেছে। কোথায়? 2ab 42, তাই না? তাহলে কত হচ্ছে? 42 স্কোয়ার তো আমি ভুলে গেছি, কত যেন হয়? 2 দুগুণ 4, 1600 আর ওদিকে তোর 2 দুগুণ 4, 1600, 1728 মনে হয় না? 1764, হ্যাঁ। তাহলে কি হচ্ছে এদিকে? এক্স স্কোয়ার, এখানে কি মাইনাস 42 দুগুণ কত? 84, 85 হয়ে যাবে, তাহলে 85x। আর কত হয়ে গেল এটা? বল। আরে 42 স্কোয়ার কত বললি এখনই? 1764। হ্যাঁ, সব ভুলে যাচ্ছি। তো এটাও আরেকটা সমীকরণ কিন্তু হওয়ার কথা, তাই না? ওই অঙ্কটাই করা যাবে। হ্যাঁ হ্যাঁ, এই অঙ্কটাই করলাম। এটাও হবে, এটাও হবে। তোর বই শুধু এটাই দেওয়া আছে না এটাও দেওয়া ছিল? শুধু বই আগেরটাই দেওয়া আছে। আগেরটাই দেওয়া আছে শুধু? কেন? একটাই দেওয়া আছে। ঠিক আছে, এটা একটু মার্ক করে রাখি, আমি দেখবো বইয়ে কেন শুধু একটা উত্তর দিল। আচ্ছা, এবার কি বলেছে? 5-এর 2 নাম্বার। দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার যোগফল 143, ঠিক আছে? ধনাত্মক অযুগ্ম সংখ্যা মানে তোর যুগ্ম সংখ্যাকে আমরা কিভাবে লিখি? 2 into n। n কি? সংখ্যা। n যে কোনো একটা ইন্টিজার মানে জানিস তো, পূর্ণ সংখ্যা আর কি, 1 2 3 4 5। তো
সবার সঙ্গেই যদি আমি একটা 2 গুণ করে দেই তাহলে সেটা যুগ্ম হয়ে গেল, তাই না? 2 দিয়ে গুণ করে দেই যদি আমি n কে, তাহলে এটা অবশ্যই 2 দিয়ে ভাগ যাবে, আর 2 দিয়ে ভাগ গেলেই সেটা কি পূর্ণ সংখ্যা। হুম, না 2 দিয়ে ভাগ গেলেই সেটা যুগ্ম সংখ্যা, ঠিক আছে? সংখ্যা কি? হ্যাঁ, যুগ্ম সংখ্যা মানে জানিস না? জোড় সংখ্যা মানে জানিস? ওটাই। আচ্ছা, যুগ্ম সংখ্যাকে তাহলে আমরা কি লিখি? 2n লিখি। এটা হচ্ছে যুগ্ম সংখ্যাকে এরকম করে লিখি, তাই না? আর অযুগ্ম সংখ্যাকে কেমন করে লিখি? অযুগ্ম সংখ্যাকে কেমন করে লিখি? 2n প্লাস 1 দিয়েও লিখি অথবা -1 দিয়েও লিখি। বোঝা গেল? আমি এখানে +1ই লিখছি ধর। এবার কি বলেছে? দুটো ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার যোগফল 143। এবার একটা জিনিস দেখ তোরা, এটা ধরলাম আমি কি একটা অযুগ্ম সংখ্যা, এর পরের অযুগ্ম সংখ্যাটা কি হবে? ক্রমিক মানে কি? এর পরেরটা, ঠিক আছে? ক্রমিক মানে এর পরেরটা। তো ক্রমিক পরবর্তী অযুগ্ম সংখ্যা কত হবে? এটা +2 হবে। কেন বললাম এটা? কারণ 3 যদি তোর একটা কি হয়? অযুগ্ম সংখ্যা হয়। 3 অযুগ্ম তো? হ্যাঁ এবার 3-এর সঙ্গে 3-এর পরেরটা কি? 3-এর সঙ্গে 1 যোগ করলে 4, 4টা যুগ্ম হয়ে গেল, ঠিক আছে? কিন্তু 4-এর সঙ্গে আবার 1 যোগ করলে কি হয়ে যায়? সেটা অযুগ্ম। অযুগ্ম হয়ে গেল। তো যে কোনো এবার সংখ্যা নিয়ে দেখ, দেখবি যে একটার পর একটা মানে যুগ্ম অযুগ্ম যুগ্ম অযুগ্ম এভাবেই চলতে থাকে, তাই না? যেহেতু 2 মানে 1 2, তাই না? দুটা সংখ্যা, ওই জন্য একটা যুগ্ম একটা অযুগ্ম, একটা যুগ্ম একটা অযুগ্ম এভাবেই চলতে থাকে। তাহলে নেক্সট অযুগ্ম সংখ্যা পাওয়ার জন্য কি যোগ করতে হবে? 2 যোগ করতে হবে। তাহলে কি হয়ে গেল? নেক্সট অযুগ্ম সংখ্যা 2n + 3, তাই না? এবার কি বলেছে? হ্যাঁ, দুটো অযুগ্ম ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143। তাহলে কি লিখব? প্রশ্ন অনুসারে বা অ্যাকর্ডিং টু কোশ্চেন, এই একটা সংখ্যা ছিল অযুগ্ম সংখ্যা, আর এর পরের অযুগ্ম সংখ্যা ছিল এটা, তাই না? এদের গুণফল কত বলেছে? 143। এটা কিন্তু 11 আর 13 হবে, বুঝলি? আচ্ছা, ভাবতে মানে সলিউশনটা এদের 11 আর 13 হবে। সলিউশন তোর কাছে যায়নি, তোর কাছে চেয়েছে এইটুকু। কত হবে গুণ করলে বল? 2n আর 2n মানে 12 মানে 4n স্কয়ার। n স্কয়ার, তাই না? 2n আর এদিকে কত হচ্ছে? 3 আর এদিকে 1 মানে 4 4 × 2n মানে 4 4 দুগুণ 8 n, দেখবি করে 8 নিয়ে আসবে। বোঝা গেল? কারণ এই 3 দুগুণে 6n প্লাস 2n মানে 8n, প্লাস সংখ্যাটা কত হচ্ছে? 3 আর এদিকে -143 এদিকে আসলে, তাই না? তার মানে -140। এবার এটা 140কে 4 দিয়ে ভাগ যায় না? না যায়। 70 দুগুণে 140 যায়। তাহলে কত হচ্ছে? আমি 4 দিয়ে ভাগ করে দিলাম সব দিকে। কত? 3 4 12 আর 4 5 20 35 = 0, তাই তো? দেখ, এটাই উত্তর আছে বইয়ে। এবার তোদের ওই বইয়ের সাথে যদি মিলাতে চাস, ওখানে আলাদা ধরেছে জন্য আলাদা উত্তর এসছে। তোদেরকে বললাম না যে 2 ভাবেই ধরা যায়। একটা যদি তোর 2n মাইনাস, হ্যাঁ করে নে, 2n - 1 যদি একটা হয়, ঠিক আছে? আমি কি বললাম? 2n + 1ও ধরতে পারি বা 2n - 1ও ধরতে পারি। আমি ধরলাম 2n - 1 একটা, তাহলে পরেরটা কি হয়ে যাবে? নেক্সটটা 2n - 1 প্লাস কি? একটা যদি 2n - 1 হয়, তো তার পরেরটা কি হবে? তার পরের অযুগ্ম সংখ্যাটা 2n - 1 প্লাস কত? 2, তাই না? পরের যুগ্ম বা পরের অযুগ্ম পেতে গেলে আমাদের সবসময় 2 যোগ করতে হয়। তাহলে কত হয়ে গেল? এটা -1 আর +1 মানে +2 মানে 2n + 1। তোদের বইয়ে এই দুটো সংখ্যা ধরে করেছে। কি বলেছে? যে এদের গুণফল হচ্ছে 2n - 1 আর কি 2n + 1, এদের গুণফল কত বলেছে?
143, তাই না? তাহলে কত হচ্ছে? এটা a মাইনাস বি ইন্টু a প্লাস বি, তাই তো? এটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে a স্কোয়ার মানে কি 2n এর স্কোয়ার, আর বি স্কোয়ার মানে -1 এর স্কোয়ার ইজ ইকুয়ালস টু 143, তাই তো? তাহলে কি হয়ে যাচ্ছে পরের লাইনে? আমি কোথায় পড়াচ্ছি? তাহলে কি হয়ে যাচ্ছে এখানে? 4n স্কোয়ার, ঠিক আছে, -1, আর এদিকে মাইনাস এটা চলে আসলো, -143টা এদিকে চলে আসলো, তাই তো? ইজ ইকুয়ালস টু 0। তাহলে কত হয়ে যাচ্ছে? এক্স স্কোয়ার মাইনাস 144, এখানে একটা 4 ছিল, ইজ ইকুয়ালস টু 0। এবার 4 দিয়ে আমি ভাগ করে দিলাম, এই 4টা উঠে গেল, এটা 4 দিয়ে ভাগ করলে 36 হয়ে গেল, ইজ ইকুয়ালস টু 0 আসলো, চলে আসলো। তোদের বইয়ে এটা ধরে এটা উত্তর করেছে। কিন্তু তুই যদি আমি যেটা করালাম সেটাও যদি করিস, সেটাও 100% কি ঠিক যাবে। ঠিক। বোঝা গেল? এগুলো তাহলে মার্ক করার কোনো দরকার নেই, একই ব্যাপার। হ্যাঁ, এবার কি বলেছে? দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি। এটা তো আরো সোজা, 2 3, এটা মানে আলাদা উত্তরের কোনো ব্যাপারই নেই, এটা সবভাবেই এক উত্তর আসবে। দুটি ক্রমিক সংখ্যা, ঠিক আছে? ক্রমিক সংখ্যা মানে কি? পরপর সংখ্যা। তাহলে ধরি প্রথম সংখ্যা x, তাহলে পরবর্তী সংখ্যা কি? x আরে ক্রমিক সংখ্যা তো, ক্রমিক সংখ্যা মানে কি? ক্রমিক কাকে বলে? একটার পর একটা, একটার পর একটা, এগুলোকে ক্রমিক বলে। তাহলে এর পরের সংখ্যাটা কি হবে? একটা যদি x হয় আর একটা X পরেরটা plus 1, x প্লাস 1, 1 কি 2 1 1। আরে যুগ্ম অযুগ্ম 2 2 করে বাড়ে, কিন্তু ক্রমিক সংখ্যা যদি বলে তাহলে 1 করে বাড়ে। আর এখানেও প্রশ্নে তোর একটা ভুল আছে। ক্রমিক সংখ্যা বলতে এটা যদি আমি মানে এটা পূর্ণ সংখ্যা বলা উচিত ছিল, কারণ তোর পূর্ণ সংখ্যা না হয়ে যদি অন্য সংখ্যা হয়, আমি যদি কি বলে ওটাকে রিয়েল নাম্বার মানে বাস্তব সংখ্যা যদি বলি, বাস্তব সংখ্যা তো তোর পরে বলে কোনো কিছুই হয় না। মানে 2 আর 3 এর মাঝখানে তোর অসংখ্য সংখ্যা আছে, তাহলে পরের বলতে তুই এক্স্যাক্টলি কোন সংখ্যাটাকে বলবি? বলতে পারবি না। তাহলে এটা এই সংখ্যাটাকে যদি আমি রিয়েল সংখ্যা ভাবি, বাস্তব সংখ্যা ভাবি, তাহলে এর পরের সংখ্যা আমার কি? আমি বলতেই পারবো না। কিন্তু যদি আমার পূর্ণ সংখ্যা হয়, তখনই আমি বলতে পারবো যে হ্যাঁ 1, 1 এর পরে পূর্ণ সংখ্যা 2, 2 এর পরে পূর্ণ সংখ্যা 3, এভাবে। তাহলে তোর প্রশ্নটা কি হওয়া উচিত ছিল? দুটি ক্রমিক পূর্ণ সংখ্যার বর্গের সমষ্টি এত, তাই না? সেই জিনিসটা এখানে ভুল আছে, সেই জিনিসটা বলে দেয়নি। যাই হোক, তো কি হবে প্রশ্ন অনুসারে, অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন, যে এদের বর্গের সমষ্টি কত? 313। 313 বর্গের সমষ্টি মানে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 এর স্কয়ার। স্কোয়ার। এটার বর্গ নিলাম, এটার বর্গ নিলাম, যোগ করলাম, সমান কত? 313। 313 বোঝা গেল? তাহলে কি হচ্ছে? এক্স স্কোয়ার প্লাস, এখানে এটা ভাঙলাম, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 মাইনাস 313 ইজ ইকুয়ালস টু 0, তাই তো? 2x স্কোয়ার প্লাস 2x মাইনাস 312 ইজ ইকুয়ালস টু 0। 2 দিয়ে কাটা গেল, 312 এটা কি আছে? প্লাস 1 আছে না? ওদিকে এটা মাইনাস আছে না? তাহলে কি হয়ে গেল? 313 থেকে 1 বাদ হয়ে গেল, 312 হয়ে গেল। তাহলে এই 2 দিয়ে সব কাটা যাচ্ছে, 300 দিকে 150 আর 6 মানে 156। এটাই আছে তো উত্তর? হ্যাঁ। এবার কি বলেছে? 6। থাকতে পারে না, এবার করে আছে। কি রে তুই তো দুই দিক দিয়ে ফ্যানগুলা কেটে দে। প্রচুর অঙ্ক আছে, ঠিক আছে? এত স্লো করলে হবে না, তোদের মাথাকে একটু ফাস্ট কর। কি বললাম শুনতে পেলি? না
মনোযোগটা বাড়া, মাথাটাকে ফাস্ট কর, ঠিক আছে? প্রচুর অঙ্ক আছে, প্রচুর মোটা বই, শেষ হবে না লাগে। আচ্ছা, কি বলেছে দেখ, নিচের বিবৃতিগুলি থেকে এই একই রকম আর কি, পাটিগণিতের মতো। একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য তাহলে 6-এর 1 নাম্বারটা কি বলেছে? একটি আয়তাকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত? 15 মিটার, ঠিক আছে? তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। তাহলে ধরি প্রস্থ কত? x, তাহলে দৈর্ঘ্য কত হবে? এক্স প্লাস থ্রি। x মিটার অ্যাকচুয়ালি, দৈর্ঘ্য হচ্ছে 3 মিটার বেশি বলেছে, তাই না? প্রস্থ x তো x x প্লাস 3 মিটার। এবার দেখ আয়তক্ষেত্রের কি কর্ণের দৈর্ঘ্য কি হয়? এটা যদি তোর a হয়, ঠিক আছে, এটা যদি তোর b হয়, এটা আয়তক্ষেত্র তো, একটা বাহু a আরেকটা বাহু b, দৈর্ঘ্য প্রস্থ ab যদি হয়, তাহলে কর্ণের দৈর্ঘ্য কি হয়? কর্ণের দৈর্ঘ্য A root over B এ স্কোয়ার প্লাস বি রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার। কিসের থেকে হয়? পিথাগোরাসের সূত্র থেকে। এটা 1000 বার তোদেরকে করেছি, তাই না? মানে এই যে এটাও তো a, হ্যাঁ তাহলে এই বাহুর স্কোয়ার সমান এই বাহুর স্কোয়ার সমান সমান এই বাহুর স্কোয়ার, তো ওখান থেকেই এটা চলে আসে। বোঝা গেল, তাই না? তাহলে কি বলেছে? আমরা কি জানি যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য স্কোয়ার, মানে পিথাগোরাসের সূত্রটা আমি লিখছি জাস্ট, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার সমান কি হবে? কর্ণের দৈর্ঘ্য কর্ণের দৈর্ঘ্যের স্কোয়ার। এগুলো সব কিছু দৈর্ঘ্য প্রস্থ মানে কর্ণের, এটা দৈর্ঘ্যই লিখি, হ্যাঁ, কর্ণের দৈর্ঘ্যের স্কোয়ার, তাই তো? তাহলে কি বলেছে? দৈর্ঘ্য কত আমাদের? কি ধরেছি? x, এ না, প্রস্থ x ধরেছি, দৈর্ঘ্য হচ্ছে x প্লাস 3, তার মানে এর স্কোয়ার প্লাস প্রস্থ x তার স্কোয়ার ইজ ইকুয়ালস টু কত? কর্ণের দৈর্ঘ্য তার স্কোয়ার। কর্ণের দৈর্ঘ্য কত? রুট ওভার x কর্ণের দৈর্ঘ্য 15 মিটার, ঠিক আছে? 15 মিটার। এটাই হয়ে গেল আমার সমীকরণ। এটাকে একটু ভালো করে লিখতে হবে জাস্ট। কত হচ্ছে? এদিকে এক্স স্কোয়ার আর এইদিকে এক্স স্কোয়ার মিলে কত? 2x স্কোয়ার। আর এখানে কত হবে? 2ab মানে 2 ইন্টু 3 ইন্টু এক্স, তাই না? 6x, তাই তো? 6x প্লাস কত হবে? b স্কোয়ার মানে 9 প্লাস 9, আর এদিক থেকে বুঝলাম না কোনটা? এটা 6 x প্লাস 3 স্কোয়ার হোল স্কোয়ার, কত এর সূত্রটা বল দেখি। a স্কোয়ার প্লাস 2, এখানে a আছে ও না, x স্কোয়ার প্লাস 2x3 x ইন্টু 3 প্লাস b স্কোয়ার মানে 3 স্কোয়ার। আর এখানে কি আছে? অলরেডি একটা x স্কোয়ার ইজ ইকুয়ালস টু 15 স্কোয়ার, তাই তো? 15 স্কোয়ার মানে 225। এবার বুঝা গেছে? এটা লাইন গেল পড়ে আসলো পুরোটা, x প্লাস 3 হোল স্কোয়ার। আরে ওখানে আরে, দৈর্ঘ্য বলা আছে, দৈর্ঘ্য প্রস্থ দৈর্ঘ্য তো কি ধরছে? x প্লাস 3 দৈর্ঘ্য কি আছে এখানে? কি আছে? x প্লাস 3 এখানে কি লিখছি আমি? x প্লাস 3 দৈর্ঘ্যের স্কোয়ার লিখছি, তাহলে ওই জন্য x প্লাস 3 স্কোয়ার দিয়ে দিলাম। ও হ্যাঁ ঠিক আছে বুঝলাম। তুই কি এই লাইনটা বুঝতে পারছিস না? হ্যাঁ বুঝলাম এবার। এটা হচ্ছে পিথাগোরাসের সূত্র, আর কিছু না। আর x মানে এখান থেকে উপরটা এটা দেখিনি। আসলে আচ্ছা ঠিক আছে বুঝে গেছি, এত বুঝতে হবে না। দরকার হলে লিখে নে এটা, যে পিথাগোরাসের সূত্র থেকে। ঠিক আছে, দরকার হলে ওটা লিখে নে। তো এটা কত হচ্ছে? এটা আমি এখানে জায়গা কম জন্য আমি স্টেপ জাম্প করে একেবারে লিখবো শর্টকাটে, ঠিক আছে? এক্স স্কোয়ার আর এক্স, এখানে একটা এক্স স্কোয়ার মানে 2x স্কোয়ার, ঠিক আছে? প্লাস 6x প্লাস 9 ছিল, আর এদিকে মাইনাস 225 ছিল, তাহলে কত হচ্ছে? মাইনাস 225, ওদিকে 4 গেল মানে 216, তাই না? 216। এবার সব কিছু আমার কি দিয়ে ভাগ যাবে? 2 দিয়ে ভাগ যাবে। 108, এটা হয়ে যাবে 3,
এটা হয়ে যাবে এটা, এটাই আছে উত্তর। দেখ এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 108 ইজ ইকুয়ালস টু 0। হ্যাঁ এটাই আছে। x স্কয়ার প্লাস 3x বলছি 2 দিয়ে ভাগ কেমন করে যায়, মানে ওটা বুঝতে পারছি না ভাগটা। দেখে 2 3 গুণে 4 এটা 16 এখানে যদি থাকে 2x স্কোয়ার প্লাস 6x প্লাস কত ছিল ওখানে 216 ইজ ইকুয়ালস টু 0। 2 দিয়ে ভাগ করলাম, 2 দিয়ে ভাগ ও, আচ্ছা, করলাম, আচ্ছা। 2 দিয়ে ভাগ করলাম, 2 দিয়ে ভাগ করলাম, 2 2 গেল, 3 দুগুণে 6, এটা 108, আর 0 বাই কোনো কিছু মানে 0। বোঝা গেল? ওটাই লিখলাম। এবার কি বলেছে পরেরটা, 6 2 নাম্বারটা, এক ব্যক্তি 80 টাকায় কয়েক কিগ্রা মানে কিলোগ্রাম চিনি ক্রয় করলেন, ঠিক আছে। তিনি ওই টাকায় আরও 4 কিলোগ্রাম চিনি বেশি পেতেন। আচ্ছা আচ্ছা, তিনি যদি ওই টাকায় আরও 4 কিলোগ্রাম চিনি বেশি পেতেন তবে তার কিলোগ্রাম প্রতি চিনির দাম কত? তো যেটা বের করতে বলেছে সেটা আমাদের কি করতে হয়, না দাঁড়া, চিনির দাম 1 টাকা কম হতো। আচ্ছা সরি, চিনির দাম 1 টাকা, এটা 1 লেখা, ঠিক আছে। কি বলেছে, 80 টাকায় কয়েক কেজি চিনি ক্রয় করলেন। ধরি, কি ধরবি, 80 টাকায় x কিগ্রা টাকায় x কিলোগ্রাম চিনি ক্রয় করলেন, ঠিক আছে, 80 টাকায় x ক্রয় করলেন। বোঝা গেল? এবার কি বলেছে যে এবার পার কিলো চিনির দাম কত হচ্ছে, তাহলে বল 1 কিলো চিনির দাম কত হচ্ছে। 1 কিলো x কিলোর দাম যদি 80 টাকা হয়, 1 কিলো চিনির দাম কত হবে, x বাই 80। x 80 বাই x, তাই না। x কিলোর দাম 80 টাকা, 1 কিলোর দাম 80 বাই x টাকা, সোজা ঐকিক নিয়ম, এত টাকা। তো এবার কি বলেছে যে যদি ওই টাকায় তিনি আরও 4 কিলোগ্রাম চিনি বেশি পেতেন তবে চিনির দাম 1 টাকা করে কম হতো। মানে এই যে এটা চিনির প্রতি কিলোগ্রাম কত টাকা করে, এই টাকা করে, এখন এই টাকার থেকে যদি আমি 1 টাকা করে যদি কম হতো দাম, চিনির 1 টাকা করে দাম কম হতো এখন, ঠিক আছে। চিনির দাম কি প্রতি কিলোর দাম 1 টাকা করে কমে গেছে, তাহলে কি হতো, তাহলে আমার ওই টাকায় 4 কেজি চিনি বেশি পেতাম, মানে 84 কোথায় গেল, 84 কেজি চিনি পেতাম, ঠিক আছে। দাঁড়া, এটা আমি একটু লিখে করি, না হলে বুঝবো না। এটা হচ্ছে এখন চিনির দাম, এখন প্রতি কেজি চিনির দাম, এখন প্রতি কেজি চিনির দাম কত বলেছে, 1 টাকা করে কম। আগে কত ছিল, 80 বাই x ছিল, এখন 1 টাকা করে কম, এত টাকা, তাই না। এখন কি বলেছে যে ওই টাকায়, মানে ওই টাকা মানে কত টাকা, 80 টাকায়, 80 টাকায় আমি কি পাবো, 4 কিলো চিনি বেশি পাবো। তো কোথায় গেল, হ্যাঁ, তাহলে টোটাল দাম কত আমার, 80 টাকা, বোঝা গেল। 1 কিলোর দাম কত, 80 বাই x মাইনাস 1, ঠিক আছে, বোঝা গেল। তাহলে এটা কি লিখলাম আমি, টোটাল দাম, টোটাল মূল্য, দাম মানে তো মূল্য বলে বাংলা ভাষায় ভালো করে, আর এখানে কি প্রতি কেজির মূল্য। তো টোটাল মূল্য বাই প্রতি কেজির যদি মূল্য করি তাহলে আমি কি পেয়ে যাব, টোটাল কত কেজি পাচ্ছি সেটা হয়ে যাবে, তাই না। সেটা কত বলেছে, আরও 4 কিগ্রা বেশি পাবো, মানে x + 4। আগে x কেজি করে পাচ্ছিলাম, ধরেছিলাম, এখন কি
এক্স প্লাস ফোর এক্স প্লাস ফোর পাবো তাহলে, বোঝা গেল না তাই তো? বাহ, আর কেউ আছে যার বোঝা যায়নি? সবাই বুঝেছিস? হ্যাঁ। দেখ খুব সোজা, আমি কি বললাম যে আগে, ঠিক আছে, এটা আগের কেস আর এটা কি পরের কেস, বোঝা গেল? আগে কি ছিল, দেখ একটা ছকের মতো করে বানাচ্ছি আমি, হ্যাঁ। টোটাল দাম দুই জায়গাতেই ফিক্সড, টোটাল দাম 80 আগেও একই পরেও একই, আগেও 80 টাকা পরেও 80 টাকা, ঠিক আছে, বোঝা গেল? এবার হচ্ছে কি কি বলেছে তোকে, ওয়েটের কথা, মানে ওই কত কেজি, মানে ওয়েটের কথা বলেছে। তো আগে কত কেজি চাল পাচ্ছিলাম আমি জানি না, সেটাকে আমি ধরে নিয়েছিলাম কি x কে এক্স ধরে নিয়েছিলাম। এখন কত কেজি পাচ্ছি তাহলে? এখন কি বলেছে প্রশ্নে? আরো 4, ওই টাকাতেই, আরো ওই 80 টাকাটার জন্য সেম, ওই টাকাতেই আরো 4 কেজি বেশি পাচ্ছি, এক্স প্লাস 4 পাচ্ছি, ঠিক আছে। তাহলে এটা কখন পাচ্ছি, তাহলে এখানে কি হলো, প্রতি কেজির দাম এবার, ঠিক আছে, দাম পার কেজি, বোঝা গেল? কত হবে, এটা দাম এটা কেজি, এটা দাম পার কেজি কত, 80 বাই এক্স, এখানে দাম পার কেজি কত, 80 বাই এক্স প্লাস 4, বোঝা গেল? মানে প্রতি কেজির দাম এখানে এটা, প্রতি কেজির দাম এখানে এটা। এবার কি বলেছে, প্রতি কেজির দাম 1 টাকা করে কম হয়ে যাবে আর কি এখন, তাই না? 4 কেজি কেন পাচ্ছি, নিশ্চয়ই দামটা কমে গেছে জন্য 4 কেজি আমি বেশি পাচ্ছি, তাই না? তো দামটা প্রতি কেজিতে কতটা কমেছে, 1 টাকা কমেছে, মানে এর সঙ্গে যদি আমি 1 যোগ দিয়ে দিই তাহলে এরা দুজন সমান হয়ে যাবে, এটাই সমীকরণ, বোঝা গেল তো? এবার বোঝা গেছে রাজা? সব বোঝা গেছে, দাম দুই জায়গাতেই 1, এখানে কি এক্স কেজি, এখানে 4 কেজি বেশি পাচ্ছি, ঠিক আছে। প্রতি কেজির দাম তাহলে কত হলো, 80 বাই এক্স, এখানে 80 বাই এক্স প্লাস 4, তাই না? তো এখানে প্রতি কেজির একটা দাম হলো, এখানে প্রতি কেজির একটা দাম হলো, তো এখানে আমি বেশি জিনিস পাচ্ছি, একই টাকা এখানে আমি বেশি জিনিস পাচ্ছি, কেন? নিশ্চয়ই এর প্রতি কেজির দামটা একটু কম, সেই জন্যই আমি টোটাল কেজিটা বেশি পাচ্ছি, তাই না? কম দাম জন্য আমরা একই টাকায় বেশি জিনিস পাবো, এটা তো সাধারণ বুদ্ধি। কম টাকায় আমরা, মানে একই টাকায় আমরা দাম কম হলে বেশি জিনিস পাবো, তাই না? তাহলে এবার কি হচ্ছে, এর সঙ্গে কতটা কম বলেছে, 1 টাকা কম বলেছে, মানে এই প্রতি কেজির দাম 1 টাকা কম, দেখা যাচ্ছে তো? তাহলে এই 1 টাকা যদি যোগ দিয়ে দিই, এরা দুটো সমান হয়ে যাবে, এটাই হয়ে গেল সমীকরণ। এবার এটাকে এদিক ওদিক করে যা আসবে সেটাই উত্তর। কত আসবে এটাকে এদিক ওদিক করে, কি ছিল, 80 বাই এক্স ইজ ইকুয়ালস টু 80 প্লাস কত 4, না 80 বাই এক্স প্লাস 4 ছিল, এক্স প্লাস 4 ইজ ইকুয়ালস টু প্লাস 1, ঠিক আছে। এটা আমাদের প্রশ্ন অনুসারে এটা হলো, তাই তো? এবার কি আছে, এটাকে আগে লসাগু করে ঠিকঠাক করে লিখি, এক্স মাইনাস এক্স প্লাস 4, এখানে কি হবে তাহলে, এক্স প্লাস 84 হবে, তাই না? এটাই হবে তো। এবার কি করব, ক্রস মাল্টিপ্লিকেশন, তাই না? কত হবে, 80x প্লাস 4 8 320, এদিকে কি হবে, এর দুটো গুণ করে বল, এক্স স্কোয়ার প্লাস 84x, তাহলে কি হয়ে যাচ্ছে, 80টা ওদিকে গিয়ে বিয়োগ হয়ে যাবে, তাই না? এই জিনিসটাকে আমি এদিকে লিখছি, এক্স স্কোয়ার প্লাস 84x মাইনাস 80x মানে 4x, তাই না? আর কি 320টা মাইনাস হয়ে যাবে, 320 ইজ ইকুয়ালস টু 0, এটাই আছে উত্তর। আচ্ছা, এগুলো কি সমাধান করতে বলেছে না শুধু নিচের, আচ্ছা সমীকরণ গঠন, এটাই আছে তো উত্তর, বুঝে গেল? ঠিক আছে। আচ্ছা এটা থাক, কোথায় গেল, কোথায় গেল,
এক্স প্লাস 1 হবে। এবার কত নাম্বার? এটা কত হলো? 2 হলো 6-এর। বাবা 8টা আছে, আর বেশি নেই, 6টা। ঠিক আছে, একটু তাড়াতাড়ি করে বুঝবি, ঠিক অনেকগুলো তো। 3 নাম্বার কি বলেছে দেখ, দুটি স্টেশনের মধ্যে দূরত্ব কত? 300 কিলোমিটার। দুটো স্টেশনের মধ্যে দূরত্ব ধরলাম ডি ইজ ইকুয়ালস টু 300 কিলোমিটার। একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল। ঠিক আছে, এটা ধর স্টেশন এ, এটা ধর স্টেশন বি, বোঝা গেল? সমবেগে কি করলো, মানে একই স্পিড নিয়ে স্টেশন এ থেকে স্টেশন বি এ গেল। ঠিক আছে, ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিলোমিটার বেশি হলে দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা সময় কম লাগতো। দেখ, এটার জন্য তোকে একটু ভৌতবিজ্ঞান জানতে হবে। তো বেগ মানে কি? দূরত্ব বাই ঠিক আছে। এবার সময় সমান কি হবে তাহলে এখান থেকে? বল, দূরত্ব বাই, আরে এটা এখানে গেল, এটা এখানে ভাগ হয়ে আসলো। দূরত্ব ইনটু বেগ। দূরত্ব বাই বেগটা তো নিচে চলে আসবে না, সময়টা উপরে গেলে। দূরত্ব বাই বেগ। দূরত্ব বাই বেগ, বোঝা গেল, তাই তো? এবার কি বলেছে যে ঘন্টায় 5 কিলোমিটার বেশি হলে যেতে কম সময় লাগতো। আচ্ছা, এবার তাহলে প্রথমে কত সময় লাগছে যেতে? প্রথমে ছিল তোর দূরত্ব, এটা হচ্ছে ফার্স্ট কেস, আগে লিখি, হ্যাঁ, ফার্স্ট কেস। আর এটা হচ্ছে তোর কি, সেকেন্ড কেস। প্রথমে কি বলেছে দেখ, একটি ট্রেন এক স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল, তাহলে 300 কিলোমিটার পার আওয়ারে গেছিল, তাই না? কোথায় গেল, হ্যাঁ, সমবেগে। তো ধরলাম বেগ এক্স কিলোমিটার পার আওয়ার ছিল। ঠিক আছে, ধরি এখানে কি বেগ আগে লিখে নেই, এটা হচ্ছে টোটাল দূরত্ব। এখানেও 300, সেকেন্ড কেসেও দূরত্বটাও 300 হবে, 300 কিলোমিটার করে, তাই না? এবার কি বেগ, বেগটা কি বলেছে? 2 ঘন্টা কম। আচ্ছা, বেগ এখানে কত? এক্স কিলোমিটার পার আওয়ার ধরলাম। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এখানে কি হবে, টাইমটা কোথায় গেল? আচ্ছা, আগে এটা লিখে নেই যে এখানে যদি বেগ এক্স কিলোমিটার পার আওয়ার হয়, তাহলে এখানে কি প্রতি ঘন্টায় কত বলেছে? 5 কিলোমিটার বেশি, মানে এখানে কত? এক্স প্লাস 5 কিলোমিটার পার আওয়ার হবে, তাই তো? বোঝা যাচ্ছে কি না যাচ্ছে না কিছু? টোটাল দূরত্ব দুই জায়গাতেই ফিক্সড। ঠিক আছে, প্রথমে আমি বেগ জানি না, ওই জন্য বেগটাকে ধরলাম। দ্বিতীয় ক্ষেত্রে কি বলেছে, বেগটা আমার 5 বেশি আছে, ওই জন্য লিখলাম এক্স প্লাস 5। এবার কি এখান থেকে আমি কি করব, এই যে সময় ইজ ইকুয়ালস টু দূরত্ব বাই বেগ থেকে আমরা সময়টা বের করব। তাহলে সময় এখানে কি হবে? সময় মানে কি? দূরত্ব বাই বেগ, তাই তো? দূরত্ব কত? 300, আর বেগ কত? তাহলে সময় কত হচ্ছে? 300 বাই এক্স। এখানে কত হবে সময়? 300 বাই 300 বাই x plus 5 বল, 300 বাই x plus 5। এক্স প্লাস 5, তাই না? সময়টা কিসে হবে? ঘন্টায় হবে, ইন আওয়ার। কেন? কিলোমিটার বাই কিলোমিটার পার আওয়ার, কিলোমিটার কিলোমিটার কেটে গেল, আওয়ারটা উপরে উঠে গেল। এবার কি বলেছে যে দেখ, এই জিনিসটা কম, এই জিনিসটা বেশি, এখানে কম সময় লাগছে। পরে কত কম সময় লেগেছে? দ্বিতীয় স্টেশনে যেতে, দ্বিতীয় কেসে হচ্ছে 2 ঘন্টা সময় কম লেগেছে, তাই না? দেখ নিচে বড় সংখ্যা দিয়ে ভাগ আছে, মানে এই জিনিসটা কম, দেখেই বলে দিতে পারবি তুই। এখানে এক্স দিয়ে ভাগ আছে, এখানে এক্স এর থেকে আরো বড় সংখ্যা দিয়ে ভাগ আছে। বড় সংখ্যা দিয়ে ভাগ করলে কি হয়ে যায়? ছোট হয়ে যায়, তাই না?
তাহলে কি আছে, একটা 300/x ছিল, আর একটা কি ছিল তোর 300/x প্লাস 5 ছিল। তাহলে এই জিনিসটা ছোট এটার থেকে, তাই না? কত ছোট? 2 ছোট, 2 যোগ করে দিলাম, এবার সমান হয়ে গেল। এটাই হয়ে গেল ইকুয়েশন। পারবি না এখান থেকে? হ্যাঁ, কত 2 আছে, 2টাকে আমি কি লিখতে পারি দেখ পরের লাইনে। আচ্ছা ছাড়, বাড়ি দে। 300/x ইজ ইকুয়ালস টু কত, এদিকে x প্লাস 5, আর এখানে ওটা গুণ হয়ে 2x, 5 দুগুণ 10 মানে 310, তাই তো? এবার এটা গুণ করলাম, কত হলো? 300x প্লাস 3 5 1500 ইজ ইকুয়ালস টু 2x স্কোয়ার প্লাস 310x। তাহলে এটা এদিকে চলে গেল, আর সবটাকে আমি বাদিকে লিখছি, মানে 2x স্কোয়ার প্লাস 10x মাইনাস প্লাস কত, এটা না প্লাস না তো, এটা এদিকে গেলে মাইনাস হয়ে যাবে, তাই না? তো মাইনাস কত, 1500 ইজ ইকুয়ালস টু 0। এবার 2 দিয়ে এটা ভাগ করলাম, এটাও ভাগ করলাম, এটাও ভাগ করলাম, এটাই আছে উত্তর। x স্কয়ার প্লাস 5x মাইনাস 750। এটাই আছে। বোঝা গেল সবার? আগের অঙ্কটা এই অঙ্কটার মধ্যে কোনো পার্থক্য আছে কি? না, একই অঙ্ক। বোঝা গেল? তাহলে কি করলাম আমরা? দু ক্ষেত্রেই প্রশ্নটাকে ভালো করে পড়তে হবে, দূরত্ব দুই ক্ষেত্রেই সেম আছে, কি দেওয়া নেই সেটা ধরতে হবে। বেগটা দেওয়া নেই, ঠিক আছে, সময়ও যদিও দেওয়া নেই, কিন্তু সময়ের একটা কন্ডিশন দেওয়া আছে যে এই সময়টা এর থেকে বেশি। যার কন্ডিশন দেওয়া থাকবে তাকে আমরা ধরবো না, তাকে আমরা বের করবো কোনোভাবে। এখানে বলেছে না সময়টা 2 বেশি হতো, সময়টা এত কম হতো। প্রথমটায় কি বলেছিল? প্রথম প্রশ্নটায় তোর বলেছিল হচ্ছে পার কেজি দাম কত, সেটা কম বেশি হতো, তাহলে পার কেজি দাম আমরা ধরবো না, যেটা কন্ডিশন বলবে সেটা আমরা ধরবো না। আরেকটা যেই জিনিসটা দেওয়া থাকবে না সেটা আমরা ধরবো। তাহলে এখানে বেগও দেওয়া ছিল না, সময়ও দেওয়া ছিল না, কিন্তু সময়ের একটা কন্ডিশন দেওয়া ছিল যে এই বেগে গেলে ওই বেগে গেলে সময়টা 2 ঘন্টা বেশি লাগবে, কিন্তু বেগের জন্য কিছুই দেওয়া ছিল না, ঠিক আছে? তো একটা বেগ আমি ধরে নিলাম, আরেকটা বেগ দেওয়া ছিল যে হ্যাঁ 5 মিটার বেশি, 5 মিটার বেশি হলে তারপরে বলেছে সময়টার মধ্যে একটা কন্ডিশন দিয়ে দিয়েছে, সেই সময়টা আমাদের এরকম করে বের করতে হবে। এবার কি বলেছে? 3 নাম্বার হলো না, এবার 4 নাম্বারটা কি বলেছে? একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে 336 টাকায়। তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকা তার, যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকা তার লাভ হলো, ঠিক আছে? তাহলে একজন ঘড়ি বিক্রেতা, ধরি না, ধরার তো কিছু নেই এখানে, ঘড়িটি ক্রয় করেছিলেন, ঘড়ির ক্রয় মূল্য 3 না না সরি, এটা বিক্রয় মূল্য বলেছে নাকি? একটি ঘড়ি ক্রয় করে এটা বিক্রি করলেন, এটা বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য কত? 336 টাকা, তাই না? ঠিক আছে, কিন্তু আমাকে কি দেওয়া নেই এখানে, ক্রয় মূল্যটা দেওয়া নেই। তাহলে কি ধরি? ঘড়ির ক্রয় মূল্য কত ধরবো রে? x টাকা ধরলাম, ঠিক আছে? তাহলে লাভ কত হচ্ছে? লাভ x মাইনাস কত? 336। x মাইনাস যেটা আমি 1 টাকায় একটা জিনিস কিনে 5 টাকায় বিক্রি করলাম, লাভ কত হলো? 4 টাকা 4 টাকা। কিভাবে বের করলাম? মাইনাস করে যত টাকায় বেচলাম মাইনাস যত টাকায় কিনেছিলাম। তো এখানে বিক্রয় মূল্য কত আছে? 336, আর ক্রয় মূল্য কত? x। বোঝা গেল? এবার কি বলেছে? এটা হচ্ছে আমার লাভ হলো। এইবার এটা হচ্ছে টোটাল লাভ, ঠিক আছে? টোটাল লাভ বলতে কত টাকায় লাভ? x টাকায় লাভ কত? 336 মাইনাস x। লাভটা সবসময় কার রেসপেক্টে বলা হয়? যত টাকায় আমি কিনেছিলাম
তার রেসপেক্টে বলা হয়। আমি ওই 1 টাকায় কিনেছিলাম, আমি বলবো আমার 1 টাকায় 4 টাকা লাভ হলো, তাই না? 1 টাকার জিনিস 5 টাকায় বিক্রি করলাম, তাহলে লাভ হলো 4 টাকা। কত টাকায় 4 টাকা লাভ হলো? 1 টাকায় 4 টাকা লাভ হলো। তাহলে এখানে কি হবে? 1 টাকায় লাভ কত হবে? 3 3 6 মাইনাস এক্স বাই এক্স, তাই না? তাহলে 100 টাকায় কত টাকা লাভ হবে, মানে কত পার্সেন্ট লাভ হবে? 3 3 6 মাইনাস এক্স বাই এক্স ইন্টু 100। 3 3 6 মাইনাস এক্স বাই এক্স ইন্টু 100, এত টাকা হবে, তাই না? এটাই হচ্ছে শতকরা লাভ। তো এবার কি বলেছে যে এই শতকরা লাভের পরিমাণটা তিনি যত টাকায় ঘড়ি ক্রয় করেছিলেন, ঠিক আছে, শতকরা তার তত টাকা লাভ হলো। কত টাকায় ঘড়ি ক্রয় করেছিলেন? এক্স টাকায়। তাহলে এটা কার সঙ্গে সমান? শতকরা লাভটা এক্স এর সাথে সমান, তাই না? তাহলে কি হবে? 3 3 6 মাইনাস এক্স বাই এক্স ইন্টু 100, 3 3 6 মাইনাস এক্স বাই এক্স ইন্টু 100 সমান কার সঙ্গে সমান হবে? শতকরা লাভটা ক্রয় মূল্যের সাথে সমান হবে। ক্রয় মূল্য মানে কত? এক্স। বোঝা গেল? তাহলে কি হচ্ছে এখানে? ওদিকে গিয়ে এক্স এর স্কোয়ার হয়ে গেল, তাই না? আর এটা কি হয়ে গেল? 100 এক্সটা ওদিকে গিয়ে প্লাস 100 এক্স হয়ে গেল, ঠিক আছে? বোঝা গেছে? আর এটা কি হয়ে যাচ্ছে? 3600টা ওদিকে 3 3 6টা ওদিকে গিয়ে মাইনাস 3 3 6 হয়ে যাবে। এরকম আছে উত্তর, না কিছু ভুল হলো? এরকম তো উত্তর আসার কথা না। হ্যাঁ এটাই আছে। এটাই আছে। অদ্ভুত রকম সংখ্যাগুলো। বোঝা গেছে না যায়নি? সেই জায়গাটা আরেকবার ভাই লাস্টেরটা বলে দাও। এগুলো হচ্ছে জাস্ট স্টেপ আছে। স্টেপ জাম্প, ওই জন্যই আমি এগুলো বলছি না। স্টেপ জাম্প মানে নিজেরা, আমি যদি একটু না আগাই তোদের মাথা কিভাবে আগাবে, তাই না? 3 3 6 মাইনাস এক্স ইন্টু 100 লেখা ছিল, এই এক্স আর এই এক্স গুণ করে কি হলো? এক্স এর স্কোয়ার হলো, তাই তো? তো এটা আমার ভেতরে গুণ করছি। এবার কত হচ্ছে তাহলে? ভেতরে গুণ করলে 3 3 6 0 0 মাইনাস 1 0 0 এক্স ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার, ঠিক আছে? এবার কি করলাম? এক্স স্কোয়ারটাকে আমি এগুলোকে ওদিকে নিয়ে যাচ্ছি, কিন্তু লিখছি এইদিকে। তাহলে এক্স স্কোয়ার, এটা ওদিকে গেলে কত হয়ে যাবে? প্লাস 100 এক্স। এটা ওদিকে গেলে কত হয়ে যাবে? মাইনাস 3 3 6 0 0 ইজ ইকুয়ালস টু 0, ঠিক আছে? বোঝা গেল? এবার কি এটা কত নাম্বার গেল? না 4 গেল। আছে কটা টোটাল? 8টা। 8 4টা। কি বলেছে? যে স্রোতের বেগ ঘন্টায় 2 কিলোমিটার হলে রতন মাঝির স্রোতের অনুকূলে 21 কিলোমিটার না 21 কিলোমিটার গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে। আচ্ছা, কি বলেছে? স্রোতের বেগ ঘন্টায়, আচ্ছা স্রোতের বেগ এই জিনিসটা জানিস তোরা? এটা যদি একটা নদী হয়, নদীর একটা বেগ থাকে, সেটাকে আমি ধরলাম ওয়াই। এটা কি? স্রোতের বেগ। এটা জাস্ট বোঝার জন্য বলছি, এটা অঙ্কটা এখনো শুরু করছি না। আর এটা হচ্ছে কি তোর অন্য কালি, আচ্ছা এই কালি দিয়ে দেখি। এটা হচ্ছে একটা নৌকা, ঠিক আছে? এটা একটা নৌকা। এই নৌকাটাও এর মধ্যে দিয়ে যাচ্ছে, এদিকে ধর। এর বেগটা কত হবে? এক্স। তাহলে এই জিনিসটাও চলছে ওয়াই নিয়ে অলরেডি, আর এর উপরে এটা চলছে। তাহলে স্রোতের অনুকূলে মানে কি? অনুকূলে মানে একই দিকে। অনুকূলে মানে কি? স্রোতের অভিমুখে। স্রোতের অনুকূলে মানে স্রোতের অভিমুখে বা একই দিকে। কত হবে বেগ? অভিমুখে বেগ। এও যাচ্ছে এদিকে, এও যাচ্ছে এদিকে, তাহলে যোগ হবে, তাই না? এক্স প্লাস ওয়াই, ঠিক আছে? এবার কি বললাম? স্রোতের প্রতিকূলে, ঠিক আছে? মানে স্রোতের বিপরীত দিকে, বিপরীত দিকে যাচ্ছে বেগ
সমান সমান কত হবে, এটা এখন এদিকে যাচ্ছে তাই না, এক্স এদিকে আছে আর এদিকে এটা ওয়াই আছে, তাই তো? তাহলে কি হবে, এক্স মাইনাস ওয়াই, বোঝা গেল? এটা স্রোতের অনুকূলে বেগ হয় সবসময় এক্স প্লাস ওয়াই, আর স্রোতের প্রতিকূলে বেগ হয় এক্স মাইনাস ওয়াই, তাই তো? এটা হচ্ছে এমনি একটা জিনিস করলাম। হ্যাঁ, এবার কি বলেছে তোদের 5 নাম্বারটা, স্রোতের বেগ ঘন্টায় 2 কিলোমিটার হলে স্রোতের বেগটা দেওয়া আছে, কার বেগ দেওয়া নেই তাহলে? নৌকার বেগ বা রতন মাঝির বেগ দেওয়া নেই। ধরি, কি ধরবো? নৌকার বেগ কত, এক্স। নৌকার বেগকে সবসময় এক্সই ধরি আর তোর স্রোতের বেগকে ওয়াই ধরি। স্রোতের বেগ এখানে দেওয়া আছে জন্য ধরার কোনো দরকার নেই, ঠিক আছে? তাহলে কি বললাম, স্রোতের অনুকূলে বেগ কত হবে, কত হবে বল? স্রোতের অনুকূলে বেগ এক্স প্লাস কত দেওয়া আছে, কই দেখতে পাই না, 2 আছে। 2 স্রোতের অনুকূলে বেগ দেওয়া আছে 2, তাই না? না, ঘন্টায় 2 কিলোমিটার, হ্যাঁ স্রোতের বেগ দেওয়া হচ্ছে 2, ওই জন্য স্রোতের অনুকূলে বেগ কত হবে, নৌকার বেগ প্লাস স্রোতের বেগ মানে এক্স প্লাস 2, বোঝা গেল? আর প্রতিকূলে বেগ কত হবে, মানে অপোজিট দিকে যখন যাবে, x minus 2 হবে। বুঝতে পারছিস তো? না বুঝতে পারলে বলবি কিন্তু, এক্স মাইনাস 2, তাই না? এবার হ্যাঁ, এবার কি বলেছে, সময়, তাই না? ওই দূরত্ব গিয়ে ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে। সময় কত লাগবে তাহলে? সময় সমান সমান একটু আগে আমরা কি পড়লাম, দূরত্ব বাই সময়, দূরত্ব বাই বেগ পড়লাম। দূরত্বকে আমার ধর, টোটাল দূরত্ব ধরি, দূরত্ব ডি, এখানে দুটো জিনিসই ধরতে হবে কিন্তু ডিডি কেটে যাবে, ওই জন্য সমস্যা নেই, ঠিক আছে? তাহলে এখানে কত, প্রথমে যেতে কত সময় লাগবে, ও না এখানে তো দিয়েই দিয়েছে 21 কিলোমিটার, আর ধরার দরকার নেই কোনো তাহলে। আচ্ছা, সময় সমান সমান দূরত্ব বাই বেগ, তাই না? তাহলে যেতে কত সময় লাগবে, 21 কিলোমিটার যেতে, স্রোতের অনুকূলে 21 কিলোমিটার যেতে কত সময় লাগবে, অনুকূলে স্রোতের আমি লিখছি না, তোরা কিন্তু লিখবি, ঠিক আছে? যেতে কত সময় লাগে, যে স্রোতের অনুকূলে 21 কিলোমিটার যেতে প্রয়োজনীয় সময় কত, দূরত্ব বাই বেগ, দূরত্ব কত 21 কিলোমিটার, আর বেগ কত, অনুকূলে বেগ কত আছে, অনুকূলে x plus 2, তাহলে x plus 2, এই সময়টা লাগবে, এত আওয়ার লাগবে। এগুলো সব কিলোমিটার পার আওয়ার বেগগুলো ধরলাম, হ্যাঁ? তাহলে এবার স্রোতের প্রতিকূলে 21 কিলোমিটার যেতে প্রয়োজনীয় সময় কত, স্রোতের প্রতিকূলে 21 কিলোমিটার যেতে সময় কত, 21 বাই প্রতিকূলে যতটা স্পিড সেটাই x মাইনাস 2, এত আওয়ার বা এত ঘন্টা। তোরা ঘন্টায় লিখিস কিন্তু বাংলায়, হ্যাঁ? আমার লিখতে অভ্যাস হয়ে গেছে জন্য আমি ইংলিশটাই লিখি। আচ্ছা, তাহলে এবার কি বলেছে যে এটার থেকে এটা কতটা বেশি, 3 ঘন্টা বেশি, ঠিক আছে? 21 বাই এক্স প্লাস 2, আর একটা কি 21 বাই এক্স মাইনাস 2। বলতো এদের মধ্যে কোন সংখ্যাটা বড়? তো প্রশ্ন না পড়ে ওই 3 ঘন্টা বেশি যে লাগবে সেটা কোন দিকে অ্যাড করতে হবে সেটা তুই বুঝে যাবি। এদের মধ্যে কোনটা বড় আর কোনটা ছোট? এর নিচে কি আছে, এক্স প্লাস 2, আর নিচে কি আছে, এক্স মাইনাস 2, মানে এর নিচে বড় সংখ্যা আছে, তাহলে এই সংখ্যাটা কি হয়ে যাবে, ছোট হয়ে যাবে, তাই না? এরকম, তাহলে এটা ছোট আছে এটা বড় আছে, এদেরকে সমান করতে গেলে কি হবে, এর সঙ্গে কিছু একটা যোগ দিয়ে দিতে হবে। কত যোগ দিতে হবে, 3 ঘন্টা, ঠিক আছে?
এটাই তো বলেছিল এখানে, দেখ আরে 10 ঘন্টা, সরি এটা পরের প্রশ্ন, এই যে 10 ঘন্টা। ওহো, হ্যাঁ প্রশ্নটাই আমি ভুল করলাম। ঠিক আছে, এই কন্ডিশনটা আপাতত বাদ রাখ। হ্যাঁ, এবার কি বলেছে, এইটুক বোঝা গেছে। হ্যাঁ, এবার বলেছে কি এই দুটো সময়ের যোগফল কত, 10 ঘন্টা, টোটাল 10 ঘন্টা লাগছে, মানে যাচ্ছে প্লাস আসছে। তাহলে কি করব, এটা যাওয়ার সময়, এটা আসার সময়, তাই না? এদেরকে যোগ করব, যাওয়ার সময় x + 2, আসার সময় কি x - 2। কত সময় লাগছে, 10 ঘন্টা। 10 ঘন্টা লাগছে। বোঝা গেল? না কোনো কনফিউশন আছে? তাহলে এখান থেকে আমরা ওই সমীকরণটা পেয়ে যাব। তাহলে আমরা কি কি করলাম একবার দেখে নিই। 10 ঘন্টা। হ্যাঁ, নৌকার বেগটা ধরে নিলাম, ঠিক আছে, এর বেগটা দেওয়া আছে, ওই স্রোতের বেগ দেওয়া আছে, তাই না? কত দেওয়া আছে, 2 কিলোমিটার/আওয়ার। তাহলে অনুকূলে বেগ কত হয়ে যাবে, এদের যোগফল, প্রতিকূলে মানে অপোজিট দিকে যখন যাবে কত বেগ হয়ে যাবে, x - 2, তাই তো? তাহলে অনুকূলে যেতে 21 কিলোমিটার যেতে কত সময় লাগবে, 21 কিলো দূরত্ব বাই বেগ, তাই না? প্রতিকূলে যেতে ওই সময় লাগবে, দূরত্ব বাই প্রতিকূলের বেগ। তাহলে এদের যোগফল কি, 10 আওয়ার, ব্যাস, আর কিছুই না। হ্যাঁ, এবার এটা কি করলাম আমি, গুণ করব, এর দুটো গুণ করব, x + 2 ইন্টু x - 2। আমি কোথায় পড়াচ্ছি, x - 2, ঠিক আছে, গুণ করলাম। তাহলে এখানে x + 2 x + 2 মিলে যাচ্ছে, x - 2 এর সাথে 21 গুণ হবে, 21 ইন্টু x - 2, তাই না? আর এখানে কি হবে, x - 2 x - 2 মিলে গেল, x + 2 পড়ে থাকবে, তাহলে 21 ইন্টু x + 2 = 10। বোঝা গেল? গেছে তো? এবার কি করলাম আমি, ওপর থেকে 21টা কমন যাচ্ছে, তাহলে 21টা আমি আগে কমন নিয়ে নিলাম। ভেতরে কি থাকলো, x - 2 পড়ে থাকলো এখানে, প্লাস x + 2 পড়ে থাকলো। বোঝা গেল? এখানে কোনো স্টেপ জাম্প করিনি কিন্তু আমি। 21 কমন নিলাম, এটা পড়ে থাকলো, প্লাস 21 কমন নিলাম, এটা পড়ে থাকলো, তাই না? আর এটা কি, a² - b² এর সূত্রে পড়ে গেল, a + b * a - b আছে যেহেতু, x² - 2a² = 10, তাই তো? তাহলে কি হচ্ছে পরের লাইনে, 21, আর এখানে এই ব্র্যাকেটগুলো আমি তুলে দিলাম, যোগ আছে যেহেতু ব্র্যাকেট তুলেই দিতে পারি, তাই না? এই 2 আর এই 2 কাটলো, আর এদিকে কি হয়ে গেল, 2x, তার মানে 21 × 2 = 42x, 10x² - 40। বোঝা গেছে? হ্যাঁ, বোঝা গেছে? এবার কি করলাম, এই 42xটাকে আমি এদিকে নিয়ে গেলাম, -42x = 0, তাই না? এবার কি করলাম আমি, কত দিয়ে যাবে এটা, 2 দিয়ে যাবে, 2 দিয়ে ভাগ করলে এটা 5, 2 দিয়ে ভাগ করলে এটা 20, 2 দিয়ে ভাগ করলে এটা 21। দেখ, এটাই উত্তর আছে তো? হ্যাঁ, 5x² - 21x - 20 = 0। দেখে দেখে কেন, এটা তো ভাই ক্যালকুলেশন, এটা তো নিজে কর। কত হলো, 5 নাম্বার হলো, তাই না? এবার কি বলছে, 6 নাম্বার, আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা সময় বেশি লাগে। তারা উভয় একসঙ্গে কাজটি করলে 2 ঘন্টায় শেষ করতে পারে। বাহ, একটা কে আছে, মহিম, আরেকটা কে আছে, মজিদ। কোথায় গেল, একসঙ্গে কাজটি করলে, এইটা করলে, এই অঙ্কটা না, তোদের অন্য একটা কনসেপ্ট বলতে হবে, এটা বলার আগে। খিদা পেয়ে গেছে? কতক্ষণ হলো, 1.5 ঘন্টা হয়ে গেছে না? আচ্ছা দাঁড়া দেখি, এটা লাস্টে বলছি। হ্যাঁ, এটা একটু টাইম লাগবে। আরেকটা কি বলছে,
2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি এবং অঙ্কদ্বয়ের গুণফলের সমষ্টির চেয়ে 3 কম। 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা মানে কিভাবে লিখবো সেটাকে দেখ। আমার যদি একটা সংখ্যা হয় 56, ঠিক আছে, এটা মানে কি 50 প্লাস 6 মানে কি 5 ইন্টু 10 প্লাস 6। তাহলে আমি এখানে যদি 5 দেখি আমি কি লিখবো 5 ইন্টু 10 প্লাস এই সংখ্যাটা, ঠিক আছে। তাহলে আমি যদি 46 সেখানে থাকতো আমি কি লিখতাম, যে সংখ্যাটা দশক স্থানে আছে তার সঙ্গে 10 গুণ করতাম 10 প্লাস প্লাস যেটা একক স্থানে আছে সেটা শুধু লিখে দিতাম। বোঝা গেল, তাই তো? তাহলে একই রকমভাবে আমার 2 অঙ্ক বিশিষ্ট একক স্থানীয় অঙ্ক আর দশক স্থানীয় সংখ্যা আমাদেরকে ধরতে হবে। ধরি, কোনটা ধরবো বল? 6 বেশি, স্থানীয় অপেক্ষা 6 বেশি। কে বেশি? এককটা বেশি, তাহলে দশক স্থানীয় সংখ্যা, ঠিক আছে। ধরি দশক স্থানীয় অঙ্ক, অঙ্ক মানে ডিজিট, তাই না? মানে এটা যদি সংখ্যা হয় এটা একটা অঙ্ক, এটা একটা অঙ্ক। তাহলে দশক স্থানীয় অঙ্ক কত ধরলাম? ধরলাম x। তাহলে একক স্থানীয় অঙ্ক কত? x plus 6 যদি y হয় সেটা কত বলেছে? সেটা x plus 6 বলেছে, তাই না? প্রশ্ন অনুসারে যে 6 বেশি। বোঝা গেল। আর কি বলেছে? যে এদের অঙ্কদ্বয়ের বেশি এবং অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। এবার আচ্ছা সংখ্যাটা কি হবে তাহলে? এটা y লিখলাম, হ্যাঁ, এটা সমান সমান y সমান সমান। সংখ্যাটা দেখতে কেমন হবে আগে বল। সংখ্যাটা দেখতে এরকম হবে যে দশক স্থানীয় অঙ্কে এরকম আছে x আছে আর একক স্থানীয় অঙ্কে y আছে, ঠিক আছে। তো সংখ্যাটা কেমন হবে? minus 10 ইন্টু x প্লাস y। এরকম দেখতে 56কে আমি কি লিখলাম? 5 ইন্টু 10 প্লাস 6, সেরকম করে এটাকে লিখলাম। এক্স ওয়াই বলে একটা, মানে 5 আর 6কে আমি দেখতে পাচ্ছি না, 5কে আমি এক্স লিখলাম, 6কে লিখলাম আমি ওয়াই। তাহলে সেটা কি হবে? এক্স ইন্টু 10 প্লাস ওয়াই, এরকম আমি দেখতে পাবো। বোঝা গেল? এবার কি বলেছে যে এটা হচ্ছে সংখ্যা, তাই না? এবার ওয়াই এর জায়গায় কত বলেছে আমার ভ্যালু? x plus 6 এক্স প্লাস 6। তাহলে কত হয়ে গেল? প্লাস এক্স প্লাস 6, তাই না? মানে 11x প্লাস 6, এটাই হয়ে গেল আমাদের সংখ্যাটা, হয়ে গেল সংখ্যাটা। এবার কি বলেছে? এই সংখ্যাটার চেয়ে গুণফল, মানে অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। অঙ্কদ্বয় কি কি? একটা এক্স আর একটা হচ্ছে ওয়াই, ওয়াই বা হচ্ছে এক্স প্লাস 6। তাহলে এদের কি হবে? অঙ্কদ্বয়ের গুণফল, অঙ্কদ্বয়ের গুণফল কত হবে বল? একটা অঙ্ক x আর একটা অঙ্ক কি y বা x প্লাস 6, তাই না? সেটা কি বলেছে? কার থেকে কত কম? সংখ্যাটির চেয়ে 12 কম। মানে এর সঙ্গে যদি আমি 12 যোগ দিয়ে দিই তাহলে এটা আমার সংখ্যাটার সাথে সমান হয়ে যাবে, তাই তো? তাহলে এটাই হয়ে গেল অ্যাকর্ডিং টু কোশ্চেন, এটাই সমীকরণ। আরে 6 লিখলাম কেন বললাম? আচ্ছা এই জিনিসটা লিখলাম, তাই না? 11x প্লাস 6। বোঝা গেল? এটা এদিক ওদিক করে দেখবি উত্তর লেখা আছে। কত হচ্ছে গুণ করে? x স্কোয়ার প্লাস 6x আর এদিকে মাইনাস 11x মানে মাইনাস 5x, তাই তো? আর এদিকে কত? 12 মাইনাস 6, এটা আছে উত্তর। বোঝা গেল তাহলে? দাদা ভাই ওখানে তো হ্যাঁ? 6 এর আগে মাইনাস আছে। 6 এর আগে মাইনাস আছে, হ্যাঁ মাইনাস হবে। এটা এদিকে আসলে মাইনাস হবে না? না, এখানে তো প্লাস 12 আছে। প্লাসই হবে, সরি প্লাস হবে তো, ঠিকই তো ছিল। প্লাস আছে না মাইনাস আছে? আমি 6 নাম্বারটা দেখলাম, 7 না এটা। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ। বোঝা গেল সবার? x স্কয়ার মাইনাস 5x প্লাস 6। এবার হচ্ছে কি 8 নাম্বারটা।
কি বলেছে 45 মিটার দীর্ঘ এবং 40 মিটার প্রশস্ত একটি আয়তক্ষেত্র খেলার মাঠের খেলার মাঠের বাইরের চারপাশে সমান চওড়া একটি রাস্তা আছে, ওই রাস্তার ক্ষেত্রফল এত বর্গমিটার। দেখলি 9 না পড়লে না ভালো করে, এটা এগুলো প্রত্যেকটা অঙ্কে তোর মানে হাইফাই জিনিস আছে, যে মানে ছোটবেলার জিনিসগুলো তুই যদি জানিস কোনো সমস্যা হবে না, তাহলে প্রত্যেকটা অঙ্কে এক একটা করে তোকে কনসেপ্ট বোঝাতে হবে। হ্যাঁ, কি বলেছে 45 মিটার দৈর্ঘ্য আর প্রস্থ কত 40 মিটার, ঠিক আছে। এই আয়তক্ষেত্র খেলার মাঠের বাইরের চারিপাশে সমান চওড়া একটা রাস্তা আছে, মানে এটা ভেতরেরটা মাঠটা, ঠিক আছে, এটা 40 এটা 45, ভেতরে সমান চওড়া একটা রাস্তা আছে, মানে এদিকেও যতটা চওড়া এদিকেও ততটা চওড়া। এই চওড়াটাও কত ধরলাম এক্স, তাহলে এই চওড়াটাও কত হবে আমার এক্স হয়ে যাবে, তাই তো। এবার কি বলেছে ক্ষেত্রফল এই রাস্তাটার ক্ষেত্রফল দিয়ে দিয়েছে আমার 450 বর্গ কিলোমিটার। এবার এই রাস্তার ক্ষেত্রফল কত হবে দেখ, এখান থেকে আমি একটা ডট ডট দিয়ে লাইন টানলাম, এখান থেকে একটা ডট ডট দিয়ে লাইন টানলাম, এখান থেকে ডট ডট দিয়ে লাইন টানলাম, এখান থেকে ডট ডট দিয়ে লাইন টানলাম, তাহলে রাস্তার ক্ষেত্রফল কি হবে, এই গোটা জিনিসটার ক্ষেত্রফল হবে প্রথমে, তাই না। এটা কত, উপর নিচে এক্স আর সাইডে কত 45, তাহলে এক্স ইন্টু 45 হয়ে গেল ক্ষেত্রফল, এই যে যতটুকু আমি ঘষে দিয়েছি ততটুকুর। আর এটার ক্ষেত্রফলও কত হয়ে যাবে, সেম হয়ে যাবে 45 ইন্টু এক্স। বোঝা যাচ্ছে তো না যাচ্ছে না, যাচ্ছে এটা হচ্ছে 45 আর এতটুকু হচ্ছে এক্স, তাহলে 45 ইন্টু এক্স কটা হলো, উপরে একটা নিচে একটা, তাহলে এটা দুটা হয়ে গেল, এই জন্য সামনে 2 দিয়ে গুণ করে দিলাম, তাই না। এবার আমি এই জিনিসটা দেখব, শুধু এতটুকু কত হয়ে যাবে, এটা 40 ইন্টু এক্স হয়ে যাবে, তাই না। আর কটা আছে এই জিনিসটা, এখানে দুটা আছে, ওই জন্য আমি কত করলাম ইন্টু 2 করে দিলাম, ঠিক আছে। এবার আমার এটা কত, এই লেন্থ হচ্ছে এক্স আর এই লেন্থ কত এক্স, তাহলে এটা একটা বর্গক্ষেত্র হয়ে যাচ্ছে, এখানে কত হয়ে যাচ্ছে, তাহলে এর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা এটাও এক্স মানে এক্স এর স্কোয়ার। এরকম কটা আছে গোল মানে এরকম বর্গক্ষেত্র কটা আছে, 4টা, 4 করে দিলাম। সব বোঝা গেছে সবার? হ্যাঁ কত বলেছে টোটাল ক্ষেত্রফল আছে রাস্তার 450 বর্গ কিলোমিটার হয়ে গেল এটাই। আর কত দিয়ে কাটবো আমি, 4 দিয়ে যাচ্ছে সব, 4 দিয়ে তো 50কে যায় না, তাহলে যাবে না, 2 দিয়ে কাটতে হবে। এই 2 দিয়ে কাটলাম, এই 2 দিয়ে কাটলাম, 2 দিয়ে কাটলাম, এটা কত হবে 450 অর্ধেক 225, তাই না। 40 আর 45 যোগ হয়ে কত হয়ে গেল 85x, তাহলে 2x স্কোয়ার প্লাস 85x প্লাস 225, সেটাই আছে তো উত্তর, ইজ ইকুয়ালস টু 0। এখানে একটা লাইন লিখতে হবে শুধু, ধরি রাস্তার কি জানো, রাস্তার বেধ x মিটার, বোঝা গেল, খুব সোজা। পারবি তো পরের দিন করতে দিলে সবাই? আচ্ছা, এখানে একটু আমি গুণটা এখানে করেই দিই, পরে তোরা দেখলে যেন বুঝতে পারিস। এবার কোনটা বাকি থাকলো, 6 নাম্বারটা, তাই না। 6 নাম্বার কি বলেছে, আমাদের বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে। মহিম একসঙ্গে কাজ করলে, ধরি মহিম কার বেশি সময় লাগে, মহিম অপেক্ষা মজিদের। আচ্ছা, ধরি মহিমের কাজটি করতে কত সময় লাগে, টি সময় লাগে, টি আওয়ার বা টি ঘন্টা সময় লাগে। ঠিক আছে, তাহলে এখানে কি বলেছে, মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি লাগে, তাহলে মজিদের কত লাগবে,
মজিদের টি প্লাস 3 কাজটি করতে টি প্লাস 3 ঘন্টা সময় লাগে, তাই না? এবার কি বলেছে যে এখান থেকে আমি কি পাবো, দেখ মহিম টি ঘন্টায় কত অংশ করে কাজের, টি ঘন্টা ফুল কাজটা করে টি ঘন্টায়, ফুল কাজ মানে কত অংশ, পুরোটা পুরো পুরো জিনিস মানে এক অংশ, এটা জানিস তো, এক মানে পুরো অংশ, হাফ মানে কি 1/2 মানে কি অর্ধেক, অর্ধেক অংশ। তাহলে এক মানে কি ফুল, বলে না এক প্লেট, ফুল প্লেট, এক প্লেট কিছু একটা দাও, এক প্লেট চাউমিন দাও মানে ফুল প্লেট চাউমিন দাও, ওই জন্যই এক অংশ মানে কি ফুল কাজ, ঠিক আছে? তাহলে টি ঘন্টায় করে মহিম, টি ঘন্টায় করে, তুই লিখছিস না কেন রে, কিছুই তো লিখছিস না, লেখ লেখ। টি ঘন্টায় করে কত অংশ, এক অংশ মানে সম্পূর্ণ কাজ করে, তাই না? তাহলে স্যার ওটা কি লিখছে, ধরি মহিমের কাজটি করতে টি ঘন্টা সময় লাগে, ওটা না লেখা হলে আমি যেটা লিখছি সেটা লেখ, আগে না লিখিস নি, ওটা বাদ দে, ওটা পরে লিখে নিবি, এখন আমি যেটা লিখছি সেটা লেখ। তাহলে মহিম টি ঘন্টায় করে এক অংশ, এক ঘন্টায় কত অংশ করবে, 1/t 1/t অংশ করবে, তাই না? তাহলে সেরকম করে মজিদ কি করবে, মজিদ টি প্লাস 3 ঘন্টায় করে এক অংশ, তাই না? তাহলে মজিদ 1 ঘন্টায় কত অংশ করবে, 1/t প্লাস টি প্লাস 3 অংশ, তাই না? তাহলে প্লাস দুজনে মিলে 3 1 ঘন্টায় কত অংশ করবে, বল, দুজনে মিলে 1 ঘন্টায় কত অংশ করবে, একজন মহিম কত করছিল, t/3, তাই না? না 3/t কি লিখলাম, 1/t সরি, করছিল 1/t, আর মজিদ কতটা করছিল 1/t প্লাস 3, তাই না? দুজনে মিলে 1 ঘন্টায় তাহলে এত অংশ করবে, বোঝা গেল এই পর্যন্ত, ক্লিয়ার? দুজনে মিলে 1 ঘন্টায় করে এত অংশ, বোঝা গেল, ক্লিয়ার? আচ্ছা, তাহলে কোথায় গেল, দুজনে মিলে 1 ঘন্টায় করে এক অংশ। এবার এই কথাটাকে আমি উল্টো করে লিখি, ঠিক আছে? দেখতে পাচ্ছিস সবাই, এত অংশ করে কত ঘন্টায়, দুজনে মিলে এত অংশ করে 1 ঘন্টায়। তাহলে সম্পূর্ণ কাজ বা এক অংশ দুজন মিলে এক অংশ করে কত ঘন্টায়, 1 অংশ এটা বাই 1/পুরোটা টি প্লাস 3 এত ঘন্টায়, তাই না? দুজনে মিলে এত অংশ যদি করে 1 ঘন্টায়, এক অংশ করবে কি 1/, এত ঘন্টায়, হ্যাঁ আর এটাই তোর দেওয়া আছে কত ঘন্টা, এটার ভ্যালু দেওয়া আছে তোর প্রশ্নে 2 ঘন্টা, দুজনে মিলে একসঙ্গে 2 ঘন্টায় কাজটি শেষ করতে পারে। তাহলে অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন কি লিখবি, অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন 1/t প্লাস 1/t প্লাস 3 ইজ ইকুয়ালস টু 2। বোঝা গেল সবার? হ্যাঁ ঠিক আছে, ছোটোবেলায় যদি কিছু না পড়িস একদিনে এত কিছু করে মাথাটা কিন্তু খারাপ হয়ে যাবে একদম, সেই জন্যই মানে ছোটোবেলায় না পড়লে কিছু করার নাই, হবে মানে অনেক সময় লাগবে পড়তে পড়তে পড়তে, বাড়িতে গেলি তোরা কিছু পড়লি না, এখানে আসলি সবাই লিখতে বললো, লিখছে, তুই চুপচাপ বসে থাকলি, তাহলে আরও কিছু হবে না, ঠিক আছে? তুই দুর্বল আছিস তার মানে কি তোকে বেশি খাটতে হবে, আর তুই উল্টে আরও অলসতামো করতেছিস, তাহলে কি হবে, ফেল করবি। ঠিক আছে, যেই কনসেপ্টগুলো পড়ালাম আমি ওগুলো সব তোদের আগের ক্লাসে পড়া, ওই জন্য এতগুলো আমি একবারে বলতে পারছি, ঠিক আছে? যদি কারো না পড়া থাকে তারা কি করবি, বারবার করে যা করালাম সেগুলো দেখবি, লিখবি, না দেখে দেখে লিখবি, ভালো করে পড়বি। কি বলছিস, কানে যাচ্ছে কথাগুলো? হ্যাঁ গেছে, যাকে বলছি তার কানে গেছে?
তাহলে কত হবে এটা বল, পরের লাইনে কি লিখবো? এক বড় একটা দাগ, এদের আমি এলসিএম নেব, মানে টি ইন্টু টি প্লাস থ্রি, তাই না? তাহলে এখানে কি হবে? টি প্লাস থ্রি প্লাস টি ইজ ইকুয়ালস টু টু, তাই তো? তাহলে পরের লাইনে কি হয়ে যাবে? টি টি প্লাস থ্রি, এটা উপরে চলে যাবে, আর নিচে কি চলে আসবে? টু ইন্টু টি প্লাস থ্রি ইজ ইকুয়ালস টু টু, তাই না? এই পাশে লিখছি পরেরটা, কত হয়ে যাবে পরের লাইন বল? টি স্কোয়ার প্লাস থ্রি টি ইজ ইকুয়ালস টু ফোর টি প্লাস সিক্স, তাই তো? টি স্কোয়ার মাইনাস টি মাইনাস সিক্স ইজ ইকুয়ালস টু জিরো, এটাই আছে, এটাই আছে তো উত্তর। একবারে উত্তরটাই ছয় হ্যাঁ এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সিক্স। বোঝা গেল? আজকে তাহলে এতটুকুই থাক।